এখানে যতগুলো টপিক আমি লিখছি এই প্রতিটা টপিকই কিন্তু এই অধ্যায়ে সম্পূর্ণ অধ্যায়ে আছে, অর্থাৎ এই টপিকগুলো করলে এই অধ্যায়ের সবকিছু মোটামুটি কভার হয়ে যাবে। তো চলো শুরু করি, আমরা মোল সম্পর্কে বিষয়টা নিয়ে শুরু করি। মোল জিনিসটা কি? আচ্ছা, মোল শব্দটা হচ্ছে একটা সংখ্যা। মোল হচ্ছে একটা সংখ্যা, এছাড়া কিছু না, এছাড়া কিছু না, ঠিক আছে। মোল হচ্ছে একটা সংখ্যা, ঠিক আছে। ব্যাপারটা কি অ্যাকচুয়ালি বলি, মনে করো সাপোজ তোমার কাছে ধরো 4টা ডিম আছে, 4টা ডিম। তো এই 4টা ডিম থাকলে তুমি কি বলবা? যে আমার কাছে এক হালি ডিম আছে, এক হালি ডিম। তার মানে একটা জিনিস খেয়াল করো, যে এইখানে আমাদের এই যে হালি, এই হালি শব্দটা কি? হালি শব্দটা হচ্ছে একটা সংখ্যা, যেই সংখ্যা যেই শব্দটা দিয়ে বোঝায়, এইটা বোঝায় 4। ধরো সাপোজ তোমার কাছে 12টা ডিম আছে, 12টা ডিম, তখন তুমি কি বলবা? এক ডজন ডিম। তো এই ডজন শব্দটাও কিন্তু কি একটা সংখ্যা, যেটাকে বোঝায়, যেটা দিয়ে বোঝায় কত? 12কে বোঝায়। ডজন শব্দটা 12কে বোঝায়, হালি শব্দটা 4কে বোঝায়। ধরো সাপোজ তুমি বললে কিলো, কিলো, এই কিলো শব্দটা কত বোঝায় বলতো? 1000 বোঝায়, ঠিক আছে। তো সিমিলারলি যদি তোমার কাছে 6.02 গুণ 10⁻23 এই সংখ্যাটা অনেক অনেক বড়, ঠিক আছে, এটা অনেক বৃহৎ একটা সংখ্যা, এতটি এতটি ডিম তোমার কাছে থাকে, তখন তুমি বলতে পারবা যে আমার কাছে 1 মোল ডিম আছে, ঠিক আছে। তোমার কাছে যদি এতটি ডিম থাকে তাহলে তুমি বলতে পারবা কি? আমার কাছে 1 মোল ডিম আছে। তো দেখো, এত বড় সংখ্যা নিয়ে বারবার কাজ করা কিন্তু আমাদের জন্য একটু কঠিন বা ডিফিকাল্ট, ঠিক আছে। এর জন্য আমরা সেই সংখ্যাটা বারবার না লিখে, ধরো সাপোজ আমি বললাম এই 6.02 গুণ 10⁻23 এতটি আম। তো আমি এত বড় সংখ্যা না লিখে আমি কি বললাম? যে 1 মোল আম। আমার কাছে কত আছে আম? 1 মোল আম। তো এই 1 মোল, মোল দিয়ে বোঝাচ্ছে কাকে বলতো? এই সংখ্যাটাকে বোঝায়। তাহলে মোল হচ্ছে একটা সংখ্যা, আর এই সংখ্যাটার মান কত বলতো? এইটা, যেরকম হালির মান হচ্ছে 4, ডজনের মান হচ্ছে 12, কিলোর মান হচ্ছে 1000। সিমিলারলি এই মোলের মান হচ্ছে কত? 6.02 গুণ 10⁻23। আশা করি এটা বুঝতে পারছি যে মোল শব্দটা হচ্ছে একটা সংখ্যা, সংখ্যাবাচক শব্দ। ধরো যেটা একটা সংখ্যাকে নির্দেশ করে, সেই সংখ্যাটা হচ্ছে 6.02 গুণ 10⁻23। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। তো এই অ্যাভোগাড্রো সংখ্যা, এটাকে আমরা যেহেতু সংখ্যা তার নাম্বার এন দ্বারা প্রকাশ করব, আর যেহেতু অ্যাভোগাড্রো সংখ্যা তার নাম্বার অফ এ, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা এই এন এ 6.02 গুণ 10⁻23, 6.02 গুণ 10⁻23। আশা করি আমরা বুঝতে পারছি এই জিনিসটাতে কি বোঝাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার আশা করি আমরা। আচ্ছা, যে এইটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তী টপিকে যাব, যে এই 1 মোল, এই মোল যে শব্দটা যে কি, মোল শব্দ অর্থ হচ্ছে কি? এত একটা সংখ্যা, এই সংখ্যাটাকে মোল বলে। যেরকম হালিকে 4কে হালি বলে, 12কে ডজন বলে, 1000কে কিলো বলে, সিমিলারলি এই সংখ্যাটাকে মোল বলে। আর 1 মোল সমান সমান, অর্থাৎ এটা হচ্ছে যেহেতু অ্যাভোগাড্রো নাম অনুযায়ী নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। সো এই একটা অ্যাভোগাড্রো বা 1 মোল সমান সমান এত, ঠিক আছে। 1 মোল ডিম মানে এতটি ডিম, 1 মোল আম মানে এতটি আম, ঠিক আছে। আমরা এইবার এই মোল রিলেটেড আরো কিছু তথ্য আমরা নিব, যে মোলের সাথে আমাদের এই পরমাণুর কি সম্পর্ক, ঠিক আছে। পরমাণুর সম্পর্ক কি, অণুর সম্পর্ক কি, আয়নের সম্পর্ক কি, ভরের সম্পর্ক কি, এবং আয়তনের সম্পর্কটা কি। মনে করো সাপোজ তোমার কাছে এই যে বললাম যে তোমার 1 মোল ধরো আম, এটার অর্থ হচ্ছে 6.02 গুণ 10⁻23 আম, এটা আমরা বুঝলাম। এখন যদি বলা হয় 1 মোল হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, যখনই বলবে 1 মোল হাইড্রোজেন পরমাণু, তাহলে বুঝতে হবে 6.02 গুণ 10⁻23 হাইড্রোজেন পরমাণু। ক্লিয়ার হয়েছে কিনা বলতো? 1 মোল হাইড্রোজেন পরমাণু হচ্ছে এতটি হাইড্রোজেন পরমাণু। যদি বলা হয় 1 মোল H2O পানি এর অণু, এর অর্থ হচ্ছে কি? 6.02 গুণ 10⁻23 H2O অণু, মানে পানি এর অণু, ঠিক আছে। তার মানে দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে যখন অণু আছে লাস্টে কিন্তু অণুই হবে, আম থাকলে কিন্তু লাস্টে আমই হবে। জাস্ট এই মোল শব্দটা জায়গায় আমাদের এটা আসবে,
মোল শব্দটার জায়গায় কি আমাদের এইটা চলে আসবে, এই যে মোল শব্দটার জায়গায় কি আমাদের এই সংখ্যাটা চলে আসবে, তাছাড়া কিন্তু কিচ্ছু না। এখানে এই লাস্টে পরমাণু থাকলে পরমাণুই হবে, অণু থাকলে অণুই হবে, আয়ন থাকলে আয়ন হবে। তারপরে তোমার যেটাই থাকুক না কেন সেটাই হবে, তোমার আম জাম কাঁঠাল যাই থাকুক না কেন সেটা কিন্তু লাস্টে বসে যাবে। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছি আমরা। আচ্ছা, এবার তাহলে আমরা এই যে অণু সম্পর্কে জানলাম, পরমাণু সম্পর্কে জানলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা জানি পরমাণু এবং অণু সংজ্ঞাটা কি ছিল। এই যে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণু এবং এটা হচ্ছে হাইড্রোজেন অণু। পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ, কারণ হাইড্রোজেনের ভিতরে ওই মৌল ছাড়া অন্য কোনো মৌল নেই। ঠিক আছে, ওই পদার্থকে ভাঙলে হাইড্রোজেন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, অর্থাৎ এটা হচ্ছে মৌলিক পদার্থ। এখন এই মৌলিক পদার্থকে ভাঙতে 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 যখন একদম ছোট একটা কণা পাবা, তার নাম হচ্ছে কি পরমাণু, এবং এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণু। আর অক্সিজেনকে ভাঙলে যে ছোট কণাটা পাবা সেটা হচ্ছে অক্সিজেনের পরমাণু। ঠিক আছে, তাহলে পরমাণু হচ্ছে কি, এই যে এই হাইড্রোজেন পরমাণু হচ্ছে হাইড্রোজেনের মৌলিক মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আর এই যে অণু, এই যে অণু, অণুটা কি, যে দুই বা ততোধিক পরমাণু, দুই বা দুইয়ের অধিক পরমাণু যদি একসাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন সেটাকে বলবো আমরা অণু। যেরকম এখানে হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা বলতো, দুইটা। এই দুইটা পরমাণু মিলে একটা আমাদের নতুন একটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে নতুন একটা অণু তৈরি করছে, এটা কি তৈরি করছে বলো, অণু। কারণ কারণ কি বললাম, যে দুই বা ততোধিক পরমাণু একসাথে হইলেই সেটা কি হয়ে যায় বলতো, অণু। তাহলে দেখো এইটা হচ্ছে অণু, H2O পানি। এখানে দেখো হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা, দুইটা, এখানে একটা তিনটা, তাহলে এখানে তিনটি পরমাণু আছে, কয়টা আছে, তিনটি পরমাণু আছে। আর এখানে আছে কি দুইটি দুইটি পরমাণু। আশা করি ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে শুধু আমাদের একটা পরমাণু, একটা পরমাণু হলে কখনো অণু হবে না, একের অধিক পরমাণু হইলেই কি হয়ে যাবে বলো তোমাদের, সেটা হচ্ছে অণু হবে। যেটা এটা একটা অণু, এই অণুতে আমরা বলতে পারি পানির একটি অণুতে তিনটি পরমাণু থাকে, হাইড্রোজেনের একটি অণুতে দুইটি পরমাণু থাকে। কথা ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারছি যে অণু এবং পরমাণুর কনসেপ্টটা কি। আচ্ছা, এবার আমরা চলে যাব এই অণুর আর পরমাণু কনসেপ্ট যদি জানছি, তাহলে দেখো যে এক মোল হাইড্রোজেন পরমাণুতে তাহলে কি বুঝলাম, এতটি হাইড্রোজেন পরমাণু থাকে, এবং এক মোল পানির অণুতে এতটি পানির অণু থাকে। ঠিক আছে, এখন যদি তোমাকে বলে যে এইটাকে আমরা সূত্রের সাহায্যে কিভাবে প্রকাশ করতে পারি, সূত্রের সাহায্যে কিভাবে প্রকাশ করতে পারি, ধরো সাপোজ আমাদের কাছে বললো যে আমরা একটা বইয়ের যদি একটা এক্সাম্পল নিই, আমাদের মূল বইয়ের এক্সাম্পল যদি নিই, তো এইটাকে আমরা ঐকিক নিয়মে করতে পারি। তো আমরা জানি কি, আমরা বলবো যেহেতু মোল চাইছে তাহলে মোলটা শেষে লিখবো আমরা ঐকিক নিয়মে, যে বলবো 6.02 গুণ 10⁻23 এতটি পরমাণু সমান এক মোল হাইড্রোজেন। আমরা একটু আগে শিখলাম যে এক মোল, এতটি সমান এক মোল, অতএব একটি পরমাণু সমান 1/6.02 গুণ 10⁻23, অতএব আমাদের চাইছে কত, এতটি 2.54 × 10⁻28 এতটি পরমাণু সমান কত হবে, এই যে 2.54 গুণ 10⁻28 ভাগ হচ্ছে 6.02 গুণ 10⁻23, এত মোল, এত কি হবে, মোল হবে। এটাই হচ্ছে অ্যান্সার। তো এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো, এত লাস্টে কি হবে কি বলতো, মোল। এই মোলটাকে আমরা MOL লিখতে পারি, MOLU লিখতে পারি, যেটা ইচ্ছা সেটা লিখতে পারবো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি আমরা। এটা কিন্তু খুব সহজে কিন্তু আমরা এটাকে ভাগ করলে কিন্তু মোল সংখ্যাটা পেয়ে যাব। এখন এটাকে আমরা সূত্রের সাহায্যে কিভাবে লিখতে পারি, সূত্রের সাহায্যে লিখতে পারি হচ্ছে এই যে আমরা n সমান সমান n ভাগ NA দ্বারা। দেখো এই নিচে কিন্তু দেখো আমাদের এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এই যে অ্যাভোগাড্রো সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো। আর এই যে n, এই n দিয়ে আমরা বুঝবো যে কোনো পরমাণু বা অণু সংখ্যা, এটা হচ্ছে যে কোনো পরমাণু বা অণু সংখ্যা। এন হচ্ছে কি আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা, আর এই n দ্বারা বোঝাচ্ছে যে কোনো পরমাণু সংখ্যা বা অণু সংখ্যা। আর এই nটা হচ্ছে কি, এই nটা হচ্ছে আমাদের মোল সংখ্যা, এটা হচ্ছে কি আমাদের মোল। ঠিক আছে, কত মোল সেটা আমরা সূত্র হিসাবে বসালে কি, n সমান সমান এই যে n ভাগ Na, তো Na হচ্ছে কত, 6.02 গুণ 10⁻23, আর কতটি পরমাণু সমান চাইছে বলতো, এতটি। তাহলে যে কোনো পরমাণু সংখ্যা হচ্ছে কি আমাদের এই যে n, অর্থাৎ 2.54 গুণ 10⁻28, এটা ভাগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো এইটাই ছিল না বলতো, ঐকিক নিয়মে করে যেভাবে আসছে, আমাদের এই নিয়মে করলেও কিন্তু, সূত্রের সাহায্যে করলেও কিন্তু আমাদের একই জিনিস আসবে। এটার শেষে কি অ্যান্সারটা কি আসবে, মোল। এটা সমান সমান এত মোল। তো আশা করি আমরা বুঝতে পারছি যে মোল এই ব্যাপারটা কি। ঠিক আছে, আমরা যদি পরমাণু সংখ্যা বা অণু সংখ্যা দেওয়া থাকে কিভাবে মোলটা বের করতে পারবো, আশা করি আমরা ক্লিয়ার। তাহলে চলো আমরা এই অণু পরমাণু থেকে মোল সংখ্যার কি সম্পর্ক সেটা আমরা বুঝলাম।
এবার আসি হচ্ছে আমরা এই মৌলের সাথে আমাদের আয়ন বা ভর বা আয়তনের সম্পর্ক কি। সাপোজ সোডিয়াম আয়ন, ঠিক আছে, তো আমরা যদি বলি যে 6.02 গুণ 10⁻23 সোডিয়াম আয়ন সমান কত, কত মোল, কত মোল, তখন বলবো কি জাস্ট এ দেখো এক, আর এই এতটি মানেই কত মোল, এটা সে এতটি মানে কি 1 মোল না, তাহলে বলবো কি 1 মোল সোডিয়াম আয়ন। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য, আর কিচ্ছু না। যে এতটি সোডিয়াম আয়ন মানে কি তোমার হচ্ছে 1 মোল সোডিয়াম আয়ন। এতটি এতটি মানেই কি 1 মোল, এতটি মানেই কি 1 মোল। আয়নের সাথে সম্পর্কটাও ঠিক এতটি। আমরা যদি এখন অন্য একটা সংখ্যা দিয়ে বলে যে এতটি আয়ন সমান কত, তখন তুমি কি করবে, ওটাকে জাস্ট এই 6.02 গুণ 10⁻23 ভাগ করবা, বৈকিক নিয়মে করলেই কিন্তু চলে আসবে। এবার আসি আমরা ভরের সম্পর্কটা দেখি। ভরের সম্পর্কটা কিরকম, ধরো সাপোজ বললো যে 1 মোল পানি এর ভর কত, 1 মোল পানি এর ভর কত। ঠিক আছে, তো 1 মোল মানে কি, 1 মোল মানে হচ্ছে কিন্তু আমি আবার বলছি 6.02 গুণ 10⁻23 টি পানির অণুর ভর। 1 মোল পানি এর ভর মানে হচ্ছে এতটি পানির অণুর ভর, একটি অণুর না কিন্তু, এতটি পানির অণুর ভর মানে কত মোল পানির ভর 1 মোল। এইটা হচ্ছে এই 1 মোল পানির অণুর ভর হচ্ছে 1 মোল পানি এর ভর হচ্ছে তার আণবিক ভরের সমান, আণবিক ভরের সমান। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কোনো পদার্থের 1 মোল অণুর ভর সমান তার আণবিক ভর, তার কি আণবিক ভর, তার হচ্ছে আণবিক ভর। যেরকম ধরো সাপোজ বললো, তাহলে এই যে এটার কথাই বলি, 1 মোল হাইড্রোজেন, 1 মোল এই যে পানি এর ভর হচ্ছে কত, এর ভর হচ্ছে কত, এর আণবিক ভর, আণবিক ভর কত, তো এই পানির আণবিক ভর হচ্ছে কত, হাইড্রোজেনের আণবিক ভর, এই পারমাণবিক ভর 1, হাইড্রোজেন হচ্ছে 2টা, যোগ অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে 1টা, তাহলে এটা হচ্ছে কত 18 গ্রাম। তাহলে এই 18 গ্রাম পানি মানে 1 মোল পানি, আর 1 মোল পানি মানে কি 6.02 গুণ 10⁻23 এতটি পানির অণু, এতটি পানির অণু। তাহলে এতটি পানির অণুর ভর 18 গ্রাম, বা বলতে পারি 1 মোল পানির ভর 18 গ্রাম। আশা করি আমরা এইটুকু ক্লিয়ার। 1 মোল অণুর ভর হচ্ছে আণবিক ভরের সমান, অর্থাৎ 1 মোল পানির ভর কত 18 গ্রাম। আর 1 মোল পানিতে কতটি পানির অণু থাকে বলতো, 1 মোল পানিতে আমাদের এতটি পানির অণু থাকে। তাহলে বলতে পারি কি 1 মোলের ভর 18 গ্রাম, অথবা এতটি পানির অণুর ভর হচ্ছে কত 18 গ্রাম। এই দুইটা কথাই কিন্তু আমরা লিখতে পারবো। এইগুলো যখন আমরা একটু পরে আমরা হচ্ছে ওই রাসায়নিক বিক্রিয়া যখন আমরা করব, তখন কিন্তু এই জিনিসগুলো আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এগুলোর অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হয় সেটা আমরা যখন অঙ্ক করব তখন বুঝতে পারবো আরো ভালোভাবে। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে যাব হচ্ছে আয়তন। আয়তনের সাথে সম্পর্ক কি, এই ধরো সাপোজ আমরা নিলাম অ্যামোনিয়া। ঠিক আছে, 1 মোল তোমার হচ্ছে অ্যামোনিয়া, এই 1 মোল অ্যামোনিয়া যদি নেই, এর ভরটা কত হবে, এর ভর হবে 1 মোল অ্যামোনিয়ার ভর হচ্ছে এই যে 17 গ্রাম, অর্থাৎ এই 14, নাইট্রোজেনের 14, নাইট্রোজেন হচ্ছে করে একটা, যোগ হাইড্রোজেনের 1 3টা, অর্থাৎ এই 14 এই 17, এটা হচ্ছে কত 17 গ্রাম। তাহলে 1 মোল অ্যামোনিয়া মানে কত 17 গ্রাম অ্যামোনিয়া। এখন বলতেছে যে আদর্শ তাপমাত্রা ও চাপে, আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন, এই আয়তনকে মোলার আয়তন বলে। কি বলে, মোলার আয়তন। আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। 1 মোল গ্যাস যে পরিমাণ আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে, এবং সেই মানটা ফিক্সড, সেই মানটা হচ্ছে কত 22.4 লিটার, 22.4 লিটার, সেই মানটা হচ্ছে 22.4 লিটার। তাহলে ধরো সাপোজ এই যে 1 মোল অ্যামোনিয়া যে পরিমাণ আয়তন দখল করবে সেটা তার মোলার আয়তন, তাই না? তাহলে 1 মোল অ্যামোনিয়ার আয়তন কত হবে বলতো 22.4 লিটার। ঠিক আছে, তাহলে 1 মোল অ্যামোনিয়া বলতে কি কি বোঝায় একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। দেখো 1 মোল অ্যামোনিয়া বলতে 22.4 লিটার অ্যামোনিয়া বোঝায়। 1 মোল অ্যামোনিয়া বলতে 17 গ্রাম অ্যামোনিয়া বোঝায়। আবার 1 মোল অ্যামোনিয়া বলতে 6.02 গুণ 10⁻23 এতটি
অ্যামোনিয়া অণু বোঝায়। ঠিক আছে, এতটি অ্যামোনিয়াম এর অণু বোঝায়, এত এর অ্যামোনিয়া এর অণু। তাহলে এই যে চারটা কথা আমরা পাইলাম, তিনটা কথা। 1 মোল অ্যামোনিয়া বলতে 17 গ্রাম অ্যামোনিয়া, 1 মোল অ্যামোনিয়া বলতে 22.4 লিটার অ্যামোনিয়া, 1 মোল অ্যামোনিয়া বলতে 6.02 ইন্টু 10⁻23 টি অ্যামোনিয়া এর অণু। ঠিক আছে, তাহলে উল্টাটা বলতে পারি যে এতটি অ্যামোনিয়ার অণুর ভর হচ্ছে 17 গ্রাম, এতটি অ্যামোনিয়ার এর আয়তন হচ্ছে 22.4, বা এতটি অ্যামোনিয়ামের অণু হচ্ছে কত, 1 মোল অ্যামোনিয়া। এই কথাগুলো কিন্তু আমরা বলতে পারি। দেখো এই কথাগুলো কিন্তু আমাদের যখন আমরা এই রিলেটেড অঙ্ক করবো তখন কিন্তু খুব খুব কাজে লাগবে। এই ছোট ছোট কনসেপ্টগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তাহলে এই আদর্শ তাপমাত্রা ও চাপ এইটা একটু বোঝানোর চেষ্টা করি। আদর্শ তাপমাত্রা বলতে বোঝায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আদর্শ তাপমাত্রা বলে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আদর্শ তাপমাত্রা বলে। এবং এই আদর্শ চাপটাকে বলা হয় 1 atm, 1 বায়ুমণ্ডলীয় চাপ। হ্যাঁ, এই 1 atm চাপকে বলবো কি আমরা আদর্শ চাপ। আরটা দেখো, আমাদের আদর্শ তাপমাত্রা পরে আরটা আছে আমাদের কক্ষ তাপমাত্রা। এই কক্ষ তাপমাত্রাটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটাকে রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা বলে। এটা মান হচ্ছে কত, 25 ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু মনে রাখবা। ঠিক আছে, তাহলে এই আদর্শ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের 1 মোল, যে কোনো 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে কত, 22.4। ধরো সাপোজ 1 মোল অ্যামোনিয়া, এই মিথেন, 1 মোল মিথেনের আয়তন কত হয় বলতো, 22.4। ধরো সাপোজ 1 মোল এই হাইড্রোজেন গ্যাস এর আয়তন কত হবে বলতো, 22.4। 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে বলতো, 22.4। সেটা কি কি অবস্থা হতে বলতো, এই আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল অক্সিজেন গ্যাসের তোমার আছে আয়তন হচ্ছে 22.4, তোমার আছে অ্যামোনিয়া গ্যাসের আয়তন 22.4, সরি মিথেন বা হাইড্রোজেন যেটাই নাও না কেন তাদের আয়তন হচ্ছে কত, 22.4। তাহলে আমরা এটা বলবো কি, এই মোলার আয়তনের সংখ্যাটা কিন্তু পরীক্ষায় ক নম্বরে আসে। আদর্শ তাপমাত্রা চাপে 1 মোল গ্যাসের আয়তনকে মোলার আয়তন বলে। ঠিক আছে, আয়তনকে মোলার আয়তন বলে, আর সেটা মান কত, 22.4 লিটার। এটা কিন্তু ফিক্সড। কথা কি ক্লিয়ার? আশা করি আমরা এটুকু ক্লিয়ার হইতে পারছি। তাহলে চলো, এই মোলার আয়তন যখন আমরা বুঝে গেলাম, এবার আসি আমরা মোলার দ্রবণের কথা। ঠিক আছে, এই ধরো সাপোজ আমরা একটা দ্রবণ তৈরি করবো। আমরা জানি যে দ্রবণ সমান তোমার হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। এটা বোঝার জন্য আমরা কি বলতে পারি, ধরো সাপোজ আমাদের একটা চিনির ধরো শরবত তৈরি করলাম। এই শরবতটা তৈরি হবে কি দিয়ে, প্রথমে পানি, তোমার আছে চিনি দেব কিসের ভিতরে বলতো, পানির ভিতরে। এই পানি প্লাস চিনি, পানির ভিতরে যদি আমরা চিনি দেই তাহলে কি হয়ে যাবে বলতো, এটা শরবত হবে। তো শরবতটা হচ্ছে আমাদের কি, এই শরবতটা হচ্ছে দ্রবণ, আর এই চিনিটা হচ্ছে আমাদের কি দ্রব, আর পানিটা হচ্ছে কি আমাদের দ্রাবক। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু ভালো করে আমাদের বুঝতে হবে। আমাদের এটা বাস্তব উদাহরণের সাহায্যে এটা বুঝবো আমরা। ঠিক আছে, তো ধরো সাপোজ কোন একটা পাত্রে আমি 1 লিটার দ্রাবক নিলাম। কত লিটার নিলাম বলতো, 1 লিটার নিলাম কি বলতো, দ্রাবক। দ্রাবক হিসাবে ধরো আমি পানি নিলাম, পানিকে আমি দ্রাবক হিসাবে ব্যবহার করলাম, দ্রাবক। এই 1 লিটার দ্রাবকের ভিতরে যদি 1 মোল, কত, 1 মোল, 1 মোল দ্রব কি থাকে বলতো, দ্রব। 1 লিটার পানিতে যদি বা 1 লিটার দ্রাবকে যদি 1 মোল দ্রবীভূত থাকে, দ্রব বলতে ধরো সাপোজ আমি এখানে লবণ দিলাম। হ্যাঁ, লবণ দিলাম, 1 মোল লবণ দিলাম। তাহলে এই যে দ্রবণটা তৈরি হবে, এই যে মিশ্রণটা তৈরি হবে, এইটাকে বলা হবে মোলার দ্রবণ। মোলার দ্রবণ। তাহলে এই মোলার দ্রবণ এটা কিন্তু কি, তাহলে আমরা কি বললাম আরেকবার দেখো, মোলার দ্রবণ কাকে বলে, 1 মোল দ্রাবকের ভিতর 1 মোল দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। এবং এই মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার বা 1 মোলার। এই মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। এটাকে আমরা 1 বড় হাতের M দ্বারাও প্রকাশ করতে পারি। ঠিক আছে, এই মোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। তাহলে আমরা এটাও এইভাবে বলতে পারি, যেই দ্রবণের ঘনমাত্রা 1 মোলার বা 1 মোলার তাকে আমরা মোলার দ্রবণ বলি। যদি এই সংখ্যাটা কিন্তু ক নম্বরের জন্য যথেষ্ট না, ক নম্বরের সংখ্যাটা আমরা এরকম দিব, 1 লিটার দ্রাবকে যদি 1 মোল দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে বলবো আমরা মোলার দ্রবণ। আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, এই যে আমরা ধরো 1 মোল লবণ দিলাম, খাবার লবণ, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। এই 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে কি, আমরা এর কিন্তু আণবিক ভর একটু আগেই বললাম যে 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে কি, তার আণবিক ভরের সমান হচ্ছে, ভরই হচ্ছে 1 মোল সোডিয়াম ক্লোরাইডের ভর। অর্থাৎ এর আণবিক ভর যদি আমরা বের করি, এই সোডিয়াম হচ্ছে 23 আর হচ্ছে ক্লোরিন হচ্ছে আমাদের 35.5,
অর্থাৎ এটা হচ্ছে 58.5। এই 58.5 গ্রাম যদি লবণ আমি যদি 1 লিটার পানিতে দিই, তাহলে এই যে লবণের যে ঘনমাত্রা হবে সেটা কি 1 মোলার। আশা করি আমরা ক্লিয়ার, ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার। এবার আরেকটা জিনিস আমি তোমাদের বলি যে এই ঘনমাত্রা ব্যাপারটা যে বলতেছি আমি, এই ঘনমাত্রা ব্যাপারটা তুমি কি সেটা কিভাবে বুঝবা, ঠিক আছে। ঘনমাত্রা ব্যাপারটা হচ্ছে, মনে করো সাপোজ তুমি 1 লিটার পানির ভিতরে তুমি চিনি দিতেছো, 1 চামচ চিনি দিছো, দেওয়ার পরে গোলাইছো, গোলানোর পর সম্পূর্ণ গোলাইছো, গোলার পরে তুমি পানিটা খাইছো। তো খাওয়ার পরে দেখবা যে এইটা যতটুকু মিষ্টি, তুমি যদি 5 চামচ চিনি দাও তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা বেড়ে গেল। এই যে মিষ্টির পরিমাণটা বেড়ে গেল, এটাই হচ্ছে ঘনমাত্রা। তার মানে কি বলতে পারে কি, পরে যে দ্রবণটা তৈরি হইলো 5 চামচ চিনি দেওয়ার পরে, সেটা হচ্ছে বেশি ঘনমাত্রা সম্পন্ন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, যত বেশি দ্রব থাকবে সেটার ঘনমাত্রাটা তত বেশি হবে। একই পরিমাণ পানিতে দ্রবর পরিমাণ যত বেশি হবে, তার ঘনমাত্রাটাও কি হবে, তার বেশি হবে, ঠিক আছে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে তাহলে এই যে পুরো ব্যাপারটা, মোলার দ্রবণ, 1 লিটার দ্রাবকে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন সেই দ্রবণকে বলা হবে মোলার দ্রবণ। মোলার দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, এটাকে 1 মোলার 1 m দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা দ্রাবক হিসাবে পানিকে ব্যবহার করি, আর দ্রব্য হিসাবে যে কোনো জিনিস ব্যবহার করতে পারি। আর যদি কখনো দেখি আমরা এই 1 লিটার দ্রাবকে 1 মোল না দিয়ে আমরা 0.5 মোল দিছি, ঠিক আছে, 0.5 মোল দ্রব্য দিলে এটাকে বলা হয় সেমি মোলার দ্রবণ। সেমি মোলার, এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সেমি মোলার দ্রবণ। আর সেমি মোলার দ্রবণের ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 0.5 মোলার। এবার যদি 1 লিটার দ্রাবকের ভিতরে 0.1 মোল দ্রব্য দিই, 0.1 মোল, তখন এই ধরনের দ্রবণকে বলবো আমরা ডেসিমোলার। এটাকে বলবো ডেসিমোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ। এবং এর ঘনমাত্রাটা হচ্ছে S = 0.1 মোলার, 0.1 মোলার। উদ্দীপকে যদি কখনো বলে এটা ডেসিমোলার দ্রবণ, তাহলে কিন্তু আমরা বুঝবো যে ঘনমাত্রা অর্থাৎ S এর মানটা হচ্ছে 0.1। 0. হচ্ছে কত, 0.1, ঠিক আছে। যদি বলে সেমি মোলার, তাহলে বুঝবো ঘনমাত্রা 0.5, এবং যদি বলে মোলার দ্রবণ, তখন বুঝবো যে আমাদের এই ঘনমাত্রা S এর মানটা হচ্ছে 1 মোলার। আশা করি আমরা এটুকু ক্লিয়ার, সবাই এটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানিয়ে দাও। আর কারো কথা বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা, ঠিক আছে। তো এবার আমরা মোলার দ্রবণ যখন কমপ্লিট হয়েছে, এবার চলে যাব হচ্ছে আমরা এই সূত্রটাতে। এই সূত্রটা ধরো সাপোজ n = W/m, তারপর n/NA, V/22.4, আর হচ্ছে আমাদের SV। তাহলে কোনটা দিয়ে কি বোঝায় আগে সেটা তো আমি এখানে লিখে রাখি। n হচ্ছে আমরা কত মোল সেটা, n হচ্ছে মোলের পরিমাণ, W হচ্ছে আমরা বলবো যে কোনো ভর, আমি এইটা ডিটেলস যাব। m হচ্ছে আণবিক ভর, এই n হচ্ছে যে কোনো অণু বা পরমাণু সংখ্যা। তবে এই n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা যেটা কিন্তু ফিক্সড, সেটা 6.02 গুণ 10⁻23। আর এই ভি হচ্ছে যে কোনো আয়তন, আর এস হচ্ছে আমাদের ঘনমাত্রা, আর ভি হচ্ছে কি আমাদের আয়তন। তো এই সূত্রের, এই যে সূত্রগুলো লিখলাম আমরা, এই সূত্রগুলোর কোনটা দিয়ে কি বোঝায় আশা করি সেটা আমাদের লেখা হয়ে গেছে। এবং এখন আমরা দেখব যে এটা কিভাবে অ্যাপ্লাই করা যায়, সূত্রে কিভাবে অ্যাপ্লাই করা যায়। ধরো সাপোজ আমরা জানি 18 গ্রাম পানি হচ্ছে কত মোল পানি বলতো, 1 মোল পানি। এখন যদি বলা হয় যে 36 গ্রাম পানি সমান কত মোল, ঠিক আছে, 36 গ্রাম পানি, তখন তুমি যে কাজটা করবা, যে আমরা যেহেতু পানির কথা বলছে, 36 গ্রাম H2O 36 গ্রাম, এটা মানে কত মোল। আমি ছোট্ট একটা সহজ একটা এক্সাম্পল দিয়ে করলাম, এটা ঐকিক নিয়মে করতে পারতাম, কিন্তু আমরা করবো কি সূত্রের সাহায্যে। তাহলে যে কোনো ভর 36 গ্রাম কি এই পানির আণবিক ভর, উত্তর হচ্ছে না। পানির আণবিক ভর কত বলতো, পানির আণবিক ভর হচ্ছে আমাদের 18 গ্রাম। তাহলে এটাকে এম দ্বারা প্রকাশ করবো। আর যে কোনো ভরকে দেখো তো, যে কোনো ভরকে ডাব্লু দ্বারা প্রকাশ করি। ডাব্লু হচ্ছে কত আমাদের 36 গ্রাম। তো বলতেছি 36 গ্রাম পানি সমান কত মোল পানি, মোল মানে কি এন এর মানটা আমাদের বের করতে হবে।
তাহলে সূত্র কি আমরা জানি n সমান সমান w ভাগ m। তাহলে এই 36 ভাগ হচ্ছে 18, তার মানে কত 2 মোল পানি বলতে আমরা 36 গ্রাম পানিকে বুঝবো। ঠিক আছে, তাহলে এই প্রথম অংশটুকুর ব্যবহারটা আশা করি আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এরপরে চলে যাইবো আমরা যে দ্বিতীয় অংশটুকু। ধরো সাপোজ আমরা জানি 6.02 গুণ 10⁻23 এতটি পরমাণু, এতটি সোডিয়াম পরমাণু মানে 1 মোল, মানে হচ্ছে কত 1 মোল। এখন প্রশ্ন করলো ধরো সাপোজ 5.2 গুণ 10⁻29 এতটি সোডিয়াম পরমাণু সমান কতটি কত মোল সোডিয়াম, এরকম প্রশ্ন করলো। প্রশ্ন হচ্ছে আমাদের এইটা। ঠিক আছে, যে এতটি সোডিয়াম পরমাণু সমান কত মোল সোডিয়াম। এখন তুমি কি করবা, আমরা জানি নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটা আমরা জানি 6.02 গুণ 10⁻23। আর যে কোনো পরমাণু বা অনুসংখ্যায় দেখো, যে কোনো অণু বা পরমাণু সংখ্যা, এটা কি আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা? উত্তর হচ্ছে না, তাহলে যে কোনো সংখ্যা, তাহলে কি এটা n হচ্ছে 5.2 × 10⁻29। তাহলে আমাদের বের করতে হবে কত মোল বলছে, তাহলে n ইকুয়াল টু জিজ্ঞাসার জন্য, তাহলে n সমান তখন কি যে n ভাগ n এ বসাবো, এবং n এর মানটা হচ্ছে আমাদের এই যে 5.2 গুণ 10⁻29, আর এটা হচ্ছে আমাদের 6.02 গুণ 10⁻23। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে এত মোল হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আশা করি আমরা বুঝতে পারছি। দ্বিতীয় অংশটুকুর সাথে এইটুকুর কি সম্পর্ক, আমরা শুধু যে এইটার সাথে এটার সাথে এটা এরকম সম্পর্ক করবো তা না, আমরা কিন্তু এটার সাথে এটা করতে পারি, এটার সাথে এটা করতে পারি, যে কোনোটার সাথে যে কোনোটা করতে পারি। ঠিক আছে, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা আমরা করবো। জাস্ট এখন একটু এই জিনিসগুলো সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আর কি আমি এগুলো একটা ছোট ছোট এক্সাম্পল দেখাচ্ছি। ধরো সাপোজ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে কত 22.4 লিটার। এখন যদি বলা হয় যে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল কার্বন ডাইঅক্সাইড, প্রশ্ন হচ্ছে এটা। তো এখন আমাদের কাজ কি, তাহলে আমরা এই যে 22.4 মোলার আয়তন আমরা জানি, তাহলে যে কোনো আয়তনটা কত বলতো এই 44.8 লিটার বের করতে হবে মোল। তাহলে আমাদের n সমান v ভাগ কত 22.4। তাহলে এই যে v এর মান কত 44.8 ভাগ হচ্ছে 22.4, ক্যালকুলেশন করলে কত 2। তার মানে এই 44.8 মানে হচ্ছে কত মোল বলতো কার্বন ডাইঅক্সাইড। কিন্তু 44.8 না থেকে যে কোনো থাকতে পারে, তো 60 লিটার, তাহলে 60 ভাগ কত 22.4, যে মানটা আসবে সেটা হচ্ছে অত মোল। আশা করি আমরা ক্লিয়ার যে এই যে n এর সাথে v ভাগ 22.4 এর কি সম্পর্ক। আচ্ছা, এবার হচ্ছে s হচ্ছে ঘনমাত্রা আর v হচ্ছে আয়তন। এখন প্রশ্ন বললো যে কোন একটা দ্রবণের ঘনমাত্রা 2 মোলার এবং ওই দ্রবণে 2 লিটার পানি আছে। কত লিটার, ধরো সাপোজ 3 লিটার পানি। আমি সহজে এক্সাম্পল নিলাম যে যেটা দ্রবণ আছে যার ঘনমাত্রা দেওয়া আছে 2 মোলার এবং 3 লিটার দ্রবণে 3 লিটার, হ্যাঁ, তোমার আয়তন বিশিষ্ট একটা তোমার দ্রবণে ঘনমাত্রা হচ্ছে তোমার 2 মোলার। তাহলে ওই দ্রবণে কত মোল দ্রবীভূত আছে, তখন কি তোমার এই যে এস এর মান 2 মোলার আর ভি এর মান 3 লিটার, তাহলে আমাদের n ইকুয়াল টু বের করতে হবে। তাহলে n ইকুয়াল টু কত এস ভি, অর্থাৎ 2 গুণ 3 অর্থাৎ কত আমাদের বলতো 6 মোল। তার মানে এই দ্রবণে 6 মোল দ্রবীভূত আছে। ঠিক আছে, 6 মোল দ্রবীভূত আছে। সো আশা করি এই সূত্রগুলো কোনটা দিয়ে কি বোঝায় এবং এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় এর বেসিক একটা ধারণা কিন্তু আমরা পেয়ে গেলাম। এইবার দেখো পরবর্তী সূত্র W সমান এস এম ভি ভাগ, এখানে হচ্ছে 1000। তবে এর আগে যতগুলো সূত্র ব্যবহার করছি সবগুলো সূত্রে ভি ছিল কিন্তু লিটারে, কিন্তু এইবার এই জায়গাটায় এইটা হচ্ছে আমাদের মিলিলিটারে। ঠিক আছে, এটা হচ্ছে মিলিলিটারে। তাহলে সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাই। তো দেখো এই অঙ্কটা আমরা এই সূত্রের সাহায্যে করব। তাহলে এত মিলিলিটার, তার মানে কি ভি এর মানটা দেওয়া আছে 250 মিলিলিটার। সোডিয়াম কার্বনেট, অর্থাৎ এই সোডিয়াম কার্বনেটের আমরা কি জানি বলতো, এই যে এম আণবিক ভরটা বের করব। তাহলে সোডিয়ামের 23 গুণ 2, তারপরে যোগ কার্বনের হচ্ছে 12, তারপরে যোগ অক্সিজেন হচ্ছে 16 গুণ 3, সবকিছু করলে আমাদের 106 গ্রাম আসবে। আচ্ছা, এবার ঘনমাত্রা কি আমাদের এস এর মানটা জিজ্ঞাসা চিহ্ন দিব, আমরা বের করতে হবে। আর এত কত গ্রাম এটা কিন্তু দেওয়া আছে, সরি এখানে আরেকটা জিনিস ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে 20 গ্রাম। ঠিক আছে,
200 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে এই যে কোনো ভর, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ, 20 গ্রাম। তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে এটা, যা আমরা জানি ডাব্লিউ সমান সমান এস এম ভি ভাগ কত? 1000। তাহলে আমাদের বের করতে হবে এস এর মানটা। তাহলে আর গুণ করি, এস এম ভি সমান সমান 1000 গুণ ডাব্লিউ। তাহলে আমাদের এখানে এস সমান সমান 1000 গুণ ডাব্লিউ ভাগ কত? এম ভি। তাহলে মান বসাবো, 1000 গুণ ডাব্লিউ কত বলো তোমাদের? এই যে 20 গ্রাম, আর এটা হচ্ছে এম, এম হচ্ছে 106 গুণ, আর ভি হচ্ছে আমাদের কত? 250। তো এইটাকে ক্যালকুলেশন করলে এর অ্যান্সারটা আসবে 0.75 এত মোলার। যেহেতু ঘনমাত্রা, ঘনমাত্রা একক কি বলতো? মোলার। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি ছোট করে, সেটা হচ্ছে এই যে ঘনমাত্রা যাকে বলতেছি আমরা, যে ঘনমাত্রা, এই ঘনমাত্রাকে, ঘনমাত্রা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি? মোলারিটি। মোলা, ঘনমাত্রা আর মোলারিটি এই দুইটা শব্দ কিন্তু একই শব্দ, ঠিক আছে? তাহলে দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি একই কথা। মোলারিটি বললেও কি আমরা এটা বের করব, ঘনমাত্রা বললেও কিন্তু এটাই বের করবো। তা মোলারিটি একক হচ্ছে কি? মোলার। আর ঘনমাত্রা একক কি বলতো? মোলার। আচ্ছা, মরিয়ম বলতেছে 20 লিটার হলে কিভাবে করব? আচ্ছা, যদি কখনো এখানে 20 লিটার দেওয়া থাকে, ঠিক আছে, 20 লিটার লিটারে দেওয়া আছে, তখন তুমি যে কাজটা করবা, এই যে ভি এর মানটা যখন লিখবা এখানে, যখন তুমি ভি এর মানটা লিখবা 20 লিটার, তখন তুমি এই 20 ইন্টু 1000 করবা, ঠিক আছে? 1000, তাহলে এটাকে মিলিলিটারে কনভার্ট করবা। তারপরে এই যে 20,000 মিলিলিটার, তখন তুমি ভি এর মানটা কত? 20,000 বসাবা। কথা বুঝতে পারছি? ঠিক আছে, আশা করি আমরা এটুকু ক্লিয়ার। তার মানে এই অঙ্কে ভি এর মান অলওয়েজ কিসে বসানো লাগবে বলতো? মিলিলিটারে বসানো লাগবে। আর এই যে দেখো, এই ডাব্লিউ মান ধরো গ্রামে আছে, এফ এর, এই যে এম এর মান এটাও ধরো গ্রামে আছে, যেহেতু আণবিক ভর গ্রাম, এই যে আমাদের যে কোনো ভর গ্রাম, এবং এস এর মান ধরো মোলারে বসাইছো, সবকিছু যদি এরকম বসাও, তাহলে এই ভি এর মানটা কিন্তু অবশ্যই কি? মিলিলিটারে আসবে। এই সূত্রে মিলিলিটারে আসবে, ঠিক আছে? তাহলে আশা করি আমরা ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইবার আমরা চলে যাব, যেহেতু এখানকার আমাদের এই ম্যাথমেটিক্যাল যে সূত্রগুলো আছে এগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেছি, এইবার আসি আমরা মৌলের শতকরা সংযুতি ও স্থূল সংকেত এবং আণবিক সংকেত। স্থূল সংকেত, আণবিক সংকেত এবং শতকরা সংযুতি। এই দেখো, ধরো সাপোজ আমাদের কাছে আছে H2O, পানি। বলা হলো এই পানি, ঠিক আছে, এই পানিতে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। বললাম যে কত পার্সেন্ট হাইড্রোজেন আছে আর কত পার্সেন্ট অক্সিজেন আছে, এটা বের করে দেখো। যে পানিতে তো আমরা জানি যে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, তো কত পার্সেন্ট, শতকরা কত পার্সেন্ট হাইড্রোজেন আছে আর কত পার্সেন্ট অক্সিজেন আছে, সেটা বের করে দেখাইতে হবে। তো এইটা বের করার নিয়মটা হচ্ছে, দেখো আমরা দেখবো এই পানিতে হাইড্রোজেন মোট কত গ্রাম আছে, হাইড্রোজেন এর পরিমাণ। আচ্ছা, মোট পানির ভরটাকে আগে বের করে নিব আমরা। পানি এর ভর এটাকে জানবো, ভরটা কত জানো? এই 1 গুণ 2 যোগ কত? 16, মানে কত? 18 গ্রাম। এইখানে এই 18 গ্রাম পানির ভিতরে আমাদের হাইড্রোজেন আছে কত? হাইড্রোজেনের পরিমাণ আছে কত? H2। H2 মানে কত বলতো? 2 গ্রাম। কত গ্রাম? 2 গ্রাম। এবং অক্সিজেনের পরিমাণটা আছে কত বলতো? 16 গ্রাম। অক্সিজেন আছে 16 গ্রাম, হাইড্রোজেন আছে কত গ্রাম বলতো? 2 গ্রাম। তাহলে বলবো হাইড্রোজেন এর শতকরা পরিমাণ সমান এই টোটাল যে ভরটা, এই এই হাইড্রোজেনের যে পরিমাণ বের করতেছি, কার ভিতরে বের করতেছি? পানির ভিতরে বের করতে। পানির পুরো ভরটা হচ্ছে নিচে এবং হাইড্রোজেনের ভরটা হচ্ছে উপরে, গুণ 100%, গুণ 100%। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের এত পার্সেন্ট হচ্ছে আমাদের হাইড্রোজেন। এবং যখন আমাদের বলবে অক্সিজেনের কত, অক্সিজেনের শতকরার পরিমাণ কত হয় বলতো? এই টোটাল ভরটা নিচে এবং অক্সিজেনের ভরটা হবে কত? উপরে, গুণ কত? 100%। এখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে তোমার অক্সিজেনের পরিমাণ। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, 18 গ্রাম হবে। এই যে পানির ভর হচ্ছে কত? 18 গ্রাম। এই যে 1 গুণ 2 যোগ 16 মানে কি? টোটালে 18 গ্রাম। আর হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 2 গ্রাম, মানে এই পানিতে হাইড্রোজেন আছে 2 গ্রাম আর অক্সিজেন আছে 16 গ্রাম, মোট হচ্ছে 18 গ্রাম। তা হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে 2 ভাগ, ও সরি সরি সরি, এই যে এখানে 36 লিখছি, ঠিক বলছো মরিয়ম, ঠিক বলছো, এখানে হচ্ছে 18, আমি ভুল লিখছি, যে পানির পরিমাণ হচ্ছে 18, এটা হচ্ছে 18, 18-এর ভিতরে 2, 18-এর ভিতরে 16, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে হবে। মরিয়ম থ্যাঙ্কস, এটা হচ্ছে 18 হবে। কথা ক্লিয়ার? ধরো সাপোজ এখানে আমরা আরেকটা এক্সাম্পল নিই, ছোট করে একটা এক্সাম্পল নিব। ধরো সাপোজ আমাদের বললো যে সালফুরিক অ্যাসিডে H2SO4
এর ভিতরে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা পরিমাণ বের করো। তাহলে আমরা প্রথমে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা কত বের করব। তো এটা বের করলে দেখবো যে আমরা 98 গ্রাম পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই হাইড্রোজেনের পরিমাণটা হচ্ছে কত বলতো, যে টোটাল 98 গ্রামের ভিতরে হাইড্রোজেন কত গ্রাম আছে দেখো, হাইড্রোজেন আছে H2 মানে 2 গ্রাম, 2 গ্রাম গুণ কত 100%। তো এইটা হচ্ছে হাইড্রোজেনের পরিমাণ। সালফারের কথা যদি চিন্তা করি, সালফার হচ্ছে টোটাল 98 এর ভিতরে কত গ্রাম আছে, সালফারের যেহেতু পারমাণবিক ভর কত 16 দুগুণ 32, অর্থাৎ 32 গুণ 100%। এটা হচ্ছে আমাদের সালফারের পরিমাণ। অক্সিজেনের কথা যদি চিন্তা করি, অক্সিজেন হচ্ছে টোটাল আমাদের কত 98 এর ভিতরে অক্সিজেন আছে দেখো 4 গুণ 16, এই 16 গুণ 4 মানে 64। হ্যাঁ, 64 98 এর ভিতরে 64 গ্রাম আছে অক্সিজেন, অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে অক্সিজেনের শতকরা পরিমাণ। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে, এইটুকু আশা করি আমরা ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা এই শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত এই কনসেপ্টটা যাব। তবে এই দেখো, এই যে সংকেত, এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আমরা যখন সৃজনশীল করব সেই সৃজনশীলের ভিতরে একসাথে করে দিব। এই টাইপের সৃজনশীল যখন পাবো সেই টাইপের সৃজনশীল থেকে আমরা করবো সরাসরি, ঠিক আছে। তো এইটার স্থূল সংকেত এবং আণবিক সংকেত নিয়ে কথা বলতেছি না আমি, এই সিকিউতে পাবো আমরা, সিকিউতে যখন পাবো তখন সিকিউর সাথে সাথে এটা করে ফেলবো। এখন বিক্রিয়ার সমতা করব, একটা বিক্রিয়া কিভাবে সমতা করা যায় সেটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের বিক্রিয়া লেখার সময় অবশ্যই বিক্রিয়াকে সমতাকরণ করা লাগবে। কিছু কিছু অধ্যায় আছে যেগুলো সমতাকরণ না করলেও কোনো সমস্যা নাই, যেরকম আমাদের 11 নম্বর অধ্যায়ে প্রচুর বিক্রিয়া আছে, কিন্তু সেখানে যেন সমতাকরণ নাও করি তা কিন্তু কোনো প্রবলেম নাই। কিন্তু এই অধ্যায়ে যেহেতু আমরা এই অধ্যায়ের প্রতিটা ভর হিসাব করব, সেই জন্য এই অধ্যায়ের কিন্তু বিক্রিয়ায় বাম পাশের বিক্রিয়কগুলো, ডান পাশের উৎপাদগুলো প্রতিটা সমতাকরণ করা কিন্তু প্রয়োজন, ঠিক আছে। তো সমতাকরণ কিভাবে করতে পারি দেখো, তো সাপোজ আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করলে H2O পানি তৈরি করে। এখন কথা হচ্ছে দেখো, এদিকে হাইড্রোজেনের পরমাণু আছে 2টা, এদিকে আছে 2টা, এদিকে অক্সিজেন আছে 2টা, এখানে আছে 1টা। তো এদের কিন্তু কখনো আমি ইচ্ছা করে এরকম দিয়ে দিতে পারবো না। হ্যাঁ, পানি তো পানিই হবে। এখন সমতাকরণ করতে গেলে আমি কিন্তু বলতেছি আবারও, এই যে নিচে ধরো সাপোজ এটা এই একটা ধরো মৌল, এই মৌলের এই জায়গায় কোনো পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন করতে পারবো কোথায় বলতো, এই জায়গাটায় পরিবর্তন করতে পারবো, মানে তার সামনে পরিবর্তন করতে পারবো, কিন্তু এইখানে যা থাকবে তাই, এটা কোনো পরিবর্তন হবে না। সমতাকরণের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবো আমরা। তার মানে কি করলাম, এই অক্সিজেন এখানে 2টা যেহেতু, তাহলে এখানে অক্সিজেন 2টা বানাইতে হবে, তাহলে এই অক্সিজেনের সামনে দিয়ে দিলাম কতটা 2। এখন অক্সিজেনের সামনে 2 দিতে গিয়ে দেখলাম যে হাইড্রোজেন হয়ে গেছে দেখো 2 আর 2, 2 দুগুণে কত 4, এগুলো কিন্তু গুণ হয়, 2 দুগুণে কত 4, কিন্তু এখানে আছে কত 2, তাহলে এখানে একটা কি দেবো 2, তাহলে কিন্তু আমাদের 4 হলো। এবার দেখো এটা কেন প্রয়োজন ছিল, কারণ আমরা H2 প্লাস O2 মিলাইয়ে ধরো সাপোজ পানি করলাম, H2 পানি। এখন এখানে দেখো হাইড্রোজেনের ভর মাপলে দেখি কত ভর আছে, হাইড্রোজেন 1 গুণ 2 মানে হচ্ছে 2 গ্রাম। এবার অক্সিজেন দেখো 16 গুণ 2 অর্থাৎ কত 32 গ্রাম। তাহলে টোটালে এইদিকে এই 32 যোগ 2 অর্থাৎ 34 গ্রাম আমি দ্রব্য নিছি। এখানে উৎপাদ কত গ্রাম পাই দেখো তো, 1 গুণ 2 যোগ হচ্ছে 16 মানে 18 গ্রাম। 34 গ্রাম দ্রব্য নিয়ে কি 18 গ্রাম দ্রব্য পাবো, তাহলে বাকি বাকি পদার্থগুলো কোথায় যাবে, এটা কিন্তু কখনো সম্ভব না। আমরা এই যে যে ভরের যে নিত্যতা সূত্র থেকে জানি যে বিক্রিয়ার আগের ভর এবং বিক্রিয়ার পরের ভর সবসময় কি থাকবে, সেম থাকবে, মানে কোনো ভর এদিক ওদিক হবে না। কথা কি ক্লিয়ার? তাহলে 34 গ্রাম যদি এদিকে হয় তাহলে এদিকেও 34 গ্রামই হওয়া লাগবে। এই দেখো এই সমতাকরণ না করার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়েছে। আমরা যখন সমতা করি তাহলে দেখো এখানে হাইড্রোজেন আছে 1, যেহেতু হাইড্রোজেন পর 1 আছে 2টা, এর সামনে আবার 2, ঠিক আছে। তাহলে টোটালে 2 কে 2, 2 দুগুণে কত 4 গ্রাম। আর এখানে দেখো অক্সিজেন আছে কত গ্রাম, এই 16 দুগুণে 32 গ্রাম, 32 গ্রাম। টোটালে 4 আর 32 কত আমাদের 36 গ্রাম। দ্রব্য নিচে 36 গ্রাম, আর এই পানির ভর আমরা জানি 18 গ্রাম, পানি আছে কয় অণু 2 অণু, অর্থাৎ 2 দ্বারা গুণ 36 গ্রাম। তো দেখো এইদিকে 36 গ্রাম আমাদের বিক্রিয়ক থেকে 36 গ্রাম উৎপাদ পাইছে। তাহলে কখন আমাদের এই দুই দিকে সেম থাকবে, যখন আমরা সমতাকরণ করব তখন, আর যখন সমতাকরণ করা থাকবে না তখন কিন্তু আমাদের সেম থাকবে না। আশা করি আমরা এটুকু ক্লিয়ার হইতে পারছি। এই সমতাকরণ করার ক্ষেত্রে আমাদের কি কি টেকনিক আছে যেগুলোকে আমরা একটু ফলো করতে পারি। ধরো আমরা আরেকটা সমতাকরণ করব, আমরা একটু বড় বিক্রিয়া চিন্তা করব যে বিক্রিয়া আমরা সমতাকরণ করতে পারি। ধরো সাপোজ ম্যাগনেসিয়াম নাইট্রেট, এই ম্যাগনেসিয়াম নাইট্রেট এটা যদি বিক্রিয়া করে তাহলে আমাদের উৎপন্ন হয় হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর এটা হচ্ছে আমাদের অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন। এখন আমরা কিন্তু দেখো
যা যা হয় তাই তাই লিখছি। এখন কোনটা কত অণু থেকে কত অণু থেকে কতটা কি হয় না হয় সেটা কিন্তু আমরা লিখি নাই। তো এইটা করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখা লাগবে, যে একটা জিনিস খেয়াল করবো আমরা, যে সমতাকরণ করার ক্ষেত্রে কোন জিনিসগুলো আগে ফুলফিল করার চেষ্টা করব, সেটা হচ্ছে কি, যেরকম ধরো যে এখানে একটা যৌগ, এখানে একটা যৌগ, মানে বড় বড় যে যৌগ যেগুলো আছে, মানে বড় বড় যে যৌগগুলো আছে সেইগুলোকে আমরা আগে সমতাকরণ করার চেষ্টা করবো, ছোটগুলোকে পরে করবো। দেখো বড়গুলোকে করলে কি হবে, ম্যাগনেসিয়াম দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এবার নাইট্রোজেন দেখো, এখানে একটা নাইট্রোজেন সাথে 2 গুণ আছে, তাহলে 2 × 2 নাইট্রোজেন আছে কয়টা বলতো, 2টা আছে। কিন্তু এখানে নাইট্রোজেন হিসাব করে দেখো তো, নাইট্রোজেন এখানে একটা আছে। তাহলে আমরা বললাম নাইট্রোজেনের তো নিচে কখনো চেঞ্জ করতে পারবো না, করলে কোথায়, সামনে, দেখেন 2 দিয়ে দিলাম। ঠিক আছে, প্রথম পরিবর্তনটা নাইট্রোজেনে করলাম আমরা, 1 নম্বর পরিবর্তনটা করলাম। এইবার ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি, এই ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন উভয় পক্ষে সেম আছে। এবার যদি কাজটা অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন 3 আর 2, এই 3 দুগুণ কত, 6, 6টা। এখন এদিকে দেখে কত, এই 4, 2 দিন কত 4, 1 5, আর এই 2 7, এখানে কত হয়ে গেল বলতো, 7 হয়ে গেল। তাহলে তো সমস্যা, 7 হয়ে গেছে, এখন কি করতে পারি বলতো, এখন 7কে ব্যালেন্স করার জন্য আমরা যে কাজটা করতে পারি, যে এইদিকে অক্সিজেনের সংখ্যা বাড়াইতে হবে, কারণ অক্সিজেন তো এখানে এতটুকু নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখানে তো অক্সিজেন কমাইতে পারতেছি না, তখন এইদিকে বাড়াইতে হবে। তা বাড়ানোর জন্য এখানে 6 আছে, 3 দুগুণে কত 6, 6, এখন এটা কি করছি, এখানে 2 দিছি, তাহলে 3 দুগুণে 6 আর 2 কত, 6 দুগুণে কত 12 হয়ে গেছে, 2 গুণ 6 মানে হয়ে গেছে কত, 12টা অক্সিজেন হয়ে গেছে, আরো ঝামেলা। ঠিক আছে, এখন দেখো অক্সিজেন 12টা হয়ে গেছে যখন, তখন ম্যাগনেসিয়াম কত হয়ে গেছে দেখো 2টা, ম্যাগনেসিয়াম এখানে কয়টা বলতো, একটা, ম্যাগনেসিয়ামের সামনে একটা 2 দিলাম। এটা হচ্ছে নিজেদের মতো করে করতে হবে, এটা কিন্তু এক একটার ক্ষেত্রে এক এক রকম সমতাকরণ বিধান, সো নিজেদের মতো করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ম্যাগনেসিয়াম কত আমাদের এখানে 2টা হয়েছে, এখানে 2টা, ঠিকঠাক আছে ম্যাগনেসিয়াম। এবার থেকে নাইট্রোজেন কথা চিন্তা করি, এই দেখো এই নাইট্রোজেন 2, এখানে 2, আর এই সামনে 2, 2 দুগুণ কত 4, তাহলে 4টা এখানে হয়ে গেছে কত বলতো, 2টা নিছিলাম, তাহলে এই 2 দিয়ে দেখলাম যে কাজ হচ্ছে না, এখানে কত দিব আমরা 4 দিব। তাহলে আমাদের এখন পর্যন্ত ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন এই দুইটা ঠিকঠাক হয়ে গেছে। এখন অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন দেখো যে 3 দুগুণে 6, 6 দুগুণ কত 12, এদিকে অক্সিজেন হচ্ছে 12টা, আর এদিকে দেখো তো 2টা, 4 দুগুণে 8টা, আর 2টা, 8 আর 2 10, আর 2 12 মিলে গেছে। এখন দেখো যে উভয় দিকে ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন এবং অক্সিজেন এই 3টা পরমাণু সমান সংখ্যক আছে, তার মানে বলবো যে এই বিক্রিয়াটা কিন্তু এখন সমতাকরণ করা সম্পূর্ণ হয়ে গেছে। ধরো সাপোজ আমরা ছোট একটা নিই, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কি ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। এখন দেখো এখানে অক্সিজেন আছে, দেখো ম্যাগনেসিয়াম একটা একটা, অক্সিজেন এখানে 2টা, এখানে হয়ে গেছে কটা, একটা, এখানে একটা 2 দিলাম। এখন 2 দেওয়াতে ম্যাগনেসিয়াম 2টা হয়ে গেছে, তাহলে এটা সামনে 2 দিয়ে দিলাম, তাহলে এটা আমাদের সমতাকরণ করা হয়ে গেল। তো এইভাবে আমরা সমতাকরণ করাটা ট্রাই করব। দেখো ধরো সাপোজ আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করব, অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে কি, অ্যালুমিনিয়াম অক্সাইড, এর দুজনই এ পাবে, এর দুজনই এ পাবে। এখন অ্যালুমিনিয়াম দেখো এখানে কয়টা, 2টা, কিন্তু এখানে দিচ্ছে কত বলতো আমরা, এখানে দেখো অ্যালুমিনিয়াম একটা, 2 দিলাম। এবার অক্সিজেন দেখো এখানে 3টা, এখানে হয়ে গেছে কয়টা বলতো, 2টা। কি সমস্যা, তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করতে পারি, আমরা যে কাজটা করতে পারি এখন, ধরো সাপোজ এইখানে একটা 2 দিলাম, এখানে 2 দিলাম, তাহলে অক্সিজেন কত হয়ে গেল, 3 দুগুণে কত বলতো, 3 দুগুণে হয়ে গেল 6টা, তাহলে এখানে অক্সিজেন আছে কত বলতো, 2টা, তাহলে কাজ করলাম এখানে একটা 3 দিলাম, 3 দুগুণ কত 6, এখানে 6 হয়ে গেল। তাহলে অক্সিজেন তো আমি ঠিকঠাক করলাম, এবার অ্যালুমিনিয়াম তো ঠিক করতে হবে, অ্যালুমিনিয়াম কত দেখো 2 দুগুণে কত 4, কিন্তু এখানে কত 2, তাহলে এখানটা 4 দিয়ে দিই। তাহলে দেখো শেষমেশ আমাদের বিক্রিয়াটা দাঁড়াবে কি এরকম, চারটা অ্যালুমিনিয়াম পরমাণু আমাদের 2টা, এই 3টা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে 2 অণু আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করছে। কথা ক্লিয়ার? তো দেখো এখান থেকে আমরা এই বিক্রিয়ার সমতাকরণ যখন শিখলাম, তখন আমাদের এই বিক্রিয়ার ভর সংক্রান্ত ব্যাপারগুলো একটু শিখে নিব আমরা, যে কত গ্রাম কার সাথে কত গ্রাম কে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে। এরকম ধরো সাপোজ অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27, ঠিক আছে 27, কয় অণু আছে, কয়টা পরমাণু আছে, 4টা। আর অক্সিজেনের ভর কত দেখো এখানে 3 গুণ, অক্সিজেন একটার হচ্ছে 16 গুণ 2, ঠিক আছে। তার মানে এইদিকে আমরা হিসাবটা করব, আর এদিকে হিসাবটা করলে কত আসছে আমাদের দেখো, এখানে অ্যালুমিনিয়াম 27 গুণ 2 যোগ 16 গুণ 3, আর এই পুরোটা সামনে গুণ আছে কত বলতো 2। তো এখানে ক্যালকুলেশন করলে যেটা আসবে 4 7 28, 4 দুগুণে 8, আর 2 10, আর এটা হচ্ছে কত 16 দুগুণে 32, 32 গুণ 3, 3 দুগুণে 6, আর 3 থেকে 9। টোটালে আমরা জানি যে এই পাশের দুইটার ভরের যোগফল অবশ্যই এই পাশের ভরের সমান হবে,
দেখি তো যোগ করলে কত আসে আমাদের, 6 8 আছে 14 4, হাতে থাকে হচ্ছে আমাদের 1 9 আর 1 10 0, হাতে থাকে হচ্ছে 1 200। এইদিকে টোটালে 204 গ্রাম আছে, তাহলে এইদিকেও দেখো 204 গ্রামই উৎপাদ হইতে হবে। এখন দেখি আসলে হয় কিনা। 2 গুণ 27 দুগুণ কত, 7 দুগুণ 4 54, 3 শূন্য 48, 3 3 6 18 48। এবার 2 গুণ 8 আর 4 12, 2 হাতে থেকে হচ্ছে কত আমাদের 1 10। দেখো 2 দুগুণে 4 আর হচ্ছে 204, 204 গ্রাম হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এইখানে যখন আমরা অঙ্কগুলো করব তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এইটুকুকে এইভাবে লিখে রাখি, এগুলো আমাদের লাগবে না। এই যে আমি এখানে লিখে দিই 108 108 108 গ্রাম, এটা হচ্ছে 96 গ্রাম, আর এটা হচ্ছে 204 গ্রাম। তখন আমরা বলবো যে 108 গ্রাম অ্যালুমিনিয়াম 96 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 204 গ্রাম আমাদের হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করছে। এখন প্রশ্ন আসতে পারে যে ধরো সাপোজ 100 গ্রাম অ্যালুমিনিয়ামের 100 গ্রাম অ্যালুমিনিয়ামের সাথে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দেওয়া হলে, এটা হচ্ছে পর্যাপ্ত, যা যা যতটুকু লাগবে পর্যাপ্ত পরিমাণ দেওয়া হলে কত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হবে। ঠিক আছে, 100 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়ামের সাথে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন দেওয়া হলে কত গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হবে। সেক্ষেত্রে প্রশ্ন উত্তরটা কি হবে, আমরা ঐকিক নিয়ম করবো। তাই অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে ওটাকে লাস্টে রাখবো, তাহলে বলবো 108 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায় 204 গ্রাম। অতএব 1 গ্রাম অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায় কত হবে বলতো, এই 204 ভাগ কত 108। অতএব 100 গ্রাম থেকে পাওয়া যাবে কত 204 গুণ 100 ভাগ 100, এত গ্রাম। তো এইভাবে কিন্তু আমাদের প্রচুর প্রচুর কিন্তু ক্যালকুলেশন করা লাগবে। এই ক্যালকুলেশন গুলোই কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নে মানে সৃজনশীলে কিন্তু অনেক বেশি পাবো। আমরা সৃজনশীলে যখন যাব তখন এই ডিটেলস আমরা কিন্তু অনেক অনেক বেশি পড়বো। আমি জাস্ট এখন টপিকগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা সৃজনশীলে কিন্তু এগুলো সম্পর্কে আরো ডিটেলসে জানবো। ঠিক আছে, ডিটেলসে জানবো। আচ্ছা, এবার লিমিটিং বিক্রিয়া ধরো সাপোজ এই যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন একটু আগে বিক্রিয়াটা দেখলাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এবার সমতাকরণ করতে গেলে এখানে 2 এখানে 2। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে অক্সিজেন হচ্ছে এখানে কত গ্রাম আছে আমাদের 32 গ্রাম, 32 গ্রাম অক্সিজেন, আর এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে 12 24 24 কত 48 গ্রাম। তাহলে এখানে তৈরি হবে কত 0 আর হচ্ছে আমাদের 80 গ্রাম। ঠিক আছে, এখন 48 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য কত গ্রাম অক্সিজেন প্রয়োজন বলতো, 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন। ঠিক আছে, 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন। এখন তুমি যদি মনে করো সাপোজ যদি 48 গ্রামের সাথে 32 গ্রাম অক্সিজেন দাও তাহলেই তুমি শুধুমাত্র কি 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা। কিন্তু ধরো সাপোজ একজন বললো যে 48 গ্রাম তোমাকে আমি ম্যাগনেসিয়াম দিলাম, কিন্তু ধরো সাপোজ অক্সিজেন দিলাম হচ্ছে আমি 20 গ্রাম, তাহলে তুমি কত গ্রাম তুমি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা। তাহলে তুমি তোমার কাছে হয়তো ঐকিক নিয়মের কথা চিন্তা করলে কি হলো যে 48 গ্রাম থেকে 100 গ্রাম পাওয়া যায়, 80 গ্রাম পাওয়া যায়, তাহলে 48 গ্রাম থেকে 80 গ্রামই পাওয়া যাবে হয়তো। কিন্তু হচ্ছে না, কারণ কি এই 48 গ্রামের সাথে আমাদের যত গ্রাম অক্সিজেন প্রয়োজন তত গ্রাম কিন্তু অক্সিজেন কিন্তু এখানে দেয় নাই। কথা কি ক্লিয়ার? এই ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে গেলে শুধু কি ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে পারবে তা না, ম্যাগনেসিয়াম কিন্তু অক্সিজেনের কিন্তু প্রয়োজন পড়বে, তাই না? ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তো ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। এখন যদি সেই পরিমাণ অক্সিজেন না থাকে তাহলে তো সে পুরোপুরি বিক্রিয়া করতেই পারবে না। তার মানে এই 48 গ্রামে দেখা যাচ্ছে আমাদের 30 গ্রাম মতো বিক্রিয়া করবে, ধরো সাপোজ এর টোটাল 20 গ্রামের সাথে করে দেখা যাচ্ছে এদের 50 গ্রাম তৈরি করেই সে বিক্রিয়া থামিয়ে দিবে। আর দেখা যাচ্ছে বাকি যে 18 গ্রাম, ধরো সাপোজ ধরে নিলাম আর কি, এই বাকি 18 গ্রাম এই যে ম্যাগনেসিয়াম পাত্রেই পড়ে থাকবে। আর এটা কি হয়ে যাবে বলতো, এটা শেষ হয়ে যাবে। তাহলে যদি যেটা শেষ হয়ে যাবে মানে ধরো এটা লিমিটেড পরিমাণ আছে, বলতে পারি কি এটা লিমিটেড পরিমাণ আছে, এটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক তার মানে কোন একটি বিক্রিয়ায় যেই বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায়, যেই বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায় তাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। কথা কি ক্লিয়ার? তাহলে এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ক কি বলতো, এই যে এখানে অক্সিজেন। এই লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা আমরা আরেকটু সুন্দর করে আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। মনে করো সাপোজ আমাদের কাছে কলা আছে 10টা আর রুটি আছে 10টা।
তো এখন আমরা এই কলা রুটি দিয়ে ধরো সাপোজ আমরা একটা কি করব, একটা ধরো প্যাকেট তৈরি করব, ঠিক আছে, একটা প্যাকেট তৈরি করলাম। তাহলে 10টা কলা, কলা কলা নিব কয়টা করে আমরা, কলা নিতে হবে আমাদের, শর্ত হচ্ছে একটা এবং রুটি হচ্ছে একটা। তাহলে 10টা কলা এবং 10টা রুটি থেকে তুমি কয় প্যাকেট এই যে খাবার তৈরি করতে পারবা, কয় প্যাকেট খাবার তৈরি করতে বলতে, একটা করে যদি কলা নাও, একটা কলা একটা রুটি নাও, তাহলে কি এক প্যাকেট হবে? দুইটা কলা দুইটা রুটি নিলে কি 2 প্যাকেট হবে? 10টা কলা 10টা রুটি নিছো, তাহলে কি এখানে কয় প্যাকেট পাবা বলো তো? 10 প্যাকেট পাবা। এই 10 প্যাকেট কিন্তু তুমি এখানে তুমি খাবার পাবা। কথা ক্লিয়ার? কিন্তু কথা হচ্ছে ধরো কলা তুমি 10টায় দিছো, কিন্তু রুটি দিছো তুমি 8টা। এখন তুমি প্যাকেট করতে গেলে পরিপূর্ণ প্যাকেট তুমি কয়টা করতে পারবা? এখন কথা হচ্ছে কি, তুমি এই কলা 8টার সাথে 8টা যখন তোমার প্যাকেট করা হয়ে যাবে, 8টা প্যাকেট তোমার যখন কমপ্লিট হবে, তখন তুমি দেখবা যে 9 নম্বর যে কলাটা তুমি নিছো তার জন্য কিন্তু রুটি নাই, তার জন্য কিন্তু তুমি কি রুটি পাবা না। 9 নম্বর কলার জন্য রুটি পাবা না, তখন কি তোমার প্যাকেট কিন্তু আর অসম্পূর্ণ থেকে যাবে। তার মানে কলা রুটি অবশ্যই থাকা লাগবে, প্যাকেট হইতে গেলে কলা রুটি থাকতেই হবে। যেহেতু দেখো 9 নম্বর কলার জন্য কোনো রুটি রুটি নাই, অর্থাৎ কিন্তু 9 নম্বর প্যাকেটটাই হবে না। কারণ এখানে প্যাকেট হবে কয়টা বলতো? 8টা। তার মানে এখানে কিন্তু আমাদের এই যে কলা, কলা কিন্তু 2টা অবশিষ্ট থাকবে, এটা কিন্তু শেষ হয়ে যাবে। আর আমাদের প্যাকেট হবে করে বলতো 8টা তৈরি হবে, টোটালে 8টা তৈরি হবে। মানে যেটা শেষ হয়ে গেল, এই যেটা শেষ হয়ে গেছে, এটাকে বলতেছি, এটা বলতেছি আমরা কি, যে আমাদের কাছে কিন্তু বলি না যে এই জিনিসটা যেটা কম থাকে সেটা বলি কি লিমিটেড পরিমাণ আছে, অল্প পরিমাণ আছে। তার মানে কি অল্প পরিমাণ আছে মানে কি লিমিটেড পরিমাণ আছে, অর্থাৎ রুটি কিন্তু এখানে লিমিটিং বিক্রিয়ক হিসাবে কাজ করতেছে। তবে যেটা আগে শেষ হয়ে যাবে সেটা লিমিটিং বিক্রিয়ক, আর কোনটা দ্রবণে থেকে যাবে, হ্যাঁ, তলানি আকারে বা অদক্ষেপ আকারে থাকবে কোনটা, এই যে আমাদের কলাটা 2 থেকে যাবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। যেটা অবশিষ্ট থাকবে ওই যে বলবে যে আমাদের বিক্রিয়া দিয়ে বলবে কোনটি অবশিষ্ট থাকবে বের করো। তা আমরা কি করব, যেটা শেষ হয়ে যাবে সেটা তো লিমিটিং বিক্রিয়ক, তো ওইটার জন্য কতটুকু বিক্রিয়া করবে, দেখো 8টার জন্য কি 8টা কলাই যথেষ্ট, বাকি 2টা কলা কিন্তু অবশিষ্ট আছে, এইভাবে আমরা হিসাব করে বের করবো। তো এইগুলো আমরা যখন বিক্রিয়া করব সেই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যালি আরো ভালোভাবে করতে পারবো। ঠিক আছে, তো আশা করি লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা কিন্তু এখান থেকে খুব সহজে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে কলা রুটির ব্যাপারটা সমান সমান জিনিস থাকা লাগবে। সমান সমান বলতে যে একেবারে সমান সমান, যেরকম কলা রুটির ক্ষেত্রে সমান সমান জিনিস ছিলাম, কিন্তু এখানে দেখো 48 গ্রামের জন্য 32 গ্রাম থাকা লাগবে। এখন 48 গ্রামের জন্য যদি 60 গ্রাম থাকে, কাজ হবে না, কিন্তু কাজ হবে না কি, এই 60 গ্রাম কিন্তু পরিপূর্ণভাবে এর সাথে বিক্রিয়া করবে না। এই 48 গ্রাম কি করবে, 32 গ্রামের সাথে বিক্রিয়া করবে। এই 32 গ্রামের সাথে বিক্রিয়া করার পরে ধরো সাপোজ আমি 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে 60 গ্রাম অক্সিজেন নিতেছি, 48 গ্রামের সাথে 60 গ্রাম। তখন দেখবো আমরা বিক্রিয়া করার পরে আমরা ভাবতেছি যে বিক্রিয়ক তো নিচ্ছি মোটামুটি ধরো সাপোজ 108 গ্রাম নিচ্ছি, টোটালি এখানে হিসাব করলাম কত 108 গ্রাম, উৎপাদনে 108 গ্রাম পাবো। কিন্তু উত্তর হচ্ছে কি না, পাবো না। কারণ এই 48 গ্রাম ম্যাগনেসিয়াম সম্পূর্ণরূপে এই 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, করার পরে আমাদের এই 80 গ্রাম আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। আর এই বাকি যে আমাদের থাকতেছে 60 থেকে 32 বাদ দিলে আমাদের যে কত গ্রাম থাকতেছে, অর্থাৎ হচ্ছে এই 28 গ্রাম, এই 28 গ্রাম কিন্তু পাত্রে জমা থাকবে। আর এটা যেহেতু ফুরাই গেছে কে বলতো, এই ম্যাগনেসিয়াম কিন্তু এখন শেষ হয়ে গেছে, অর্থাৎ এইখানে কিন্তু এই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কথা কি ক্লিয়ার? আশা করি আমরা এটুকু ক্লিয়ার যে লিমিটিং বিক্রিয়কটা কি। এবার আমরা আসি উৎপাদের শতকরা পরিমাণ। এখন ধরো সাপোজ আমরা বিক্রিয়া করতে গেলে অবশ্যই কিন্তু যে বিক্রিয়কগুলো নিই সেগুলো কিন্তু 100% কিন্তু আমাদের মনে করো যে বিশুদ্ধ থাকে না। আর আমরা ম্যাগনেসিয়াম কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কিন্তু ম্যাগনেসিয়ামের সাথে যে ভেজালটুকু আছে সে তো অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না। ধরো সাপোজ আমি আমি হচ্ছে এখানে একটু আগে যে বিক্রিয়া করলাম, যে এখানে দিলাম হচ্ছে আমরা 32, হচ্ছে আমাদের 80, আর এখানে হচ্ছে 48। তাহলে আমি 48 গ্রাম ম্যাগনেসিয়ামে নিলাম, 32 গ্রাম অক্সিজেনে নিলাম, কিন্তু বিক্রিয়া করার পরে বিক্রিয়া করে পরে আমি দেখলাম পাইছি হচ্ছে 78 গ্রাম। তাহলে আমার পাওয়ার কথা ছিল কত গ্রাম, 80 গ্রাম। আমার বিক্রিয়া থেকে জানি কত গ্রাম পাওয়ার কথা ছিল, পাইছি কত 78 গ্রাম। এখন সমস্যা কি তাহলে, তখন সমস্যা হচ্ছে কি আসলে এই 2 গ্রাম কোথায় গেল, 2 গ্রাম হয়তো দেখবো এই পাত্রের ভিতরে এখানে পড়ে আছে, এটা 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 একটু কিছু আছে, এটা একটু কিছু আছে, সম্পূর্ণরূপে কিন্তু এটা বিক্রিয়া করেনি। কারণ ওই যে অংশটুকু, ওই অংশটুকু হয়তো ম্যাগনেসিয়াম না, ম্যাগনেসিয়াম ভেজালটা ছিল সেটা, বা অক্সিজেন যেটুকু 32 গ্রাম নিয়েছিলাম পুরোপুরি কিন্তু অক্সিজেন 100% বিশুদ্ধ না। তো ওই যেটা অবিশুদ্ধ পরিমাণ সেটা হয়তো পাত্রে পড়ে আছে। তো ওই জিনিসগুলো কিন্তু আমাদের থেকেই থাকে। তারপরে আমরা যে প্রভাবগুলো ব্যবহার করছি সেগুলো কি ঠিকঠাক ভাবে কাজ করবে তাও কিন্তু না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যতটুকু পরিমাণ উৎপাদ পাওয়ার কথা ততটুকু পরিমাণ আমরা পাই নাই। সেই ক্ষেত্রে আমরা কি বলি, উৎপাদের শতকরা পরিমাণটা কত, আমাদের একটু বোঝার জন্য যে আমি কত পার্সেন্ট পাইলাম, সেটা বোঝার জন্য কি করব আমরা, সূত্রটা হচ্ছে
এই যে উৎপাদের শতকরা পরিমাণ সমান সমান, এই দেখো যেটা পাওয়ার কথা, অর্থাৎ এই যেটা পাওয়ার কথা সেটা নিচে হবে, আর যেটা পাইছি সেটা হচ্ছে উপরে হবে, গুণ কত 100%, শতকরা পরিমাণ যেহেতু। তাহলে দেখা যাচ্ছে ধরো সাপোজ এটা ক্যালকুলেশন করার পরে আমাদের মান আসছে ধরো কত আসছে, ধরো সাপোজ আমরা ধরে নিলাম যে 95% আসছে। আমার কাছে ক্যালকুলেটর নাই, তো সাপোজ এটা 95% আসছে, তাহলে বলবো কি যে উৎপাদের শতকরা পরিমাণ কত 95%। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি যে এরকম ভাবে শতকরা পরিমাণ বের করতে হবে। যেটা পাওয়ার কথা বিক্রিয়া থেকে হিসাব করে দেখলাম, বিক্রিয়া থেকে আমাদের সলিড এত হওয়ার কথা, তাহলে ওইটা হবে নিচে, আর যেটা আমরা পাইছি সেটা হবে উপরে, গুণ 100% করে দিলে কি আমাদের উৎপাদের শতকরা পরিমাণটা পেয়ে যাবো। কথা কি ক্লিয়ার? তাহলে দেখো এই যে আমাদের এই অধ্যায়ের সবগুলো টপিক কিন্তু মোটামুটি ভাবে আমি কভার করে দিছি। এখন আমরা এই 2024 সালে আসা সৃজনশীল প্রশ্ন দেখবো এই অধ্যায় থেকে, যে কি কি সৃজনশীল, কি কি টাইপের সৃজনশীল আমাদের এই পরীক্ষায় আসছিল, কত পরীক্ষায় আসছে। ঠিক আছে, আচ্ছা এইটা এইটা যাওয়ার আগে আমি ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে কি দেখো আমাদের ধরো সাপোজ পানি নিলাম, পানি এর একটি অণু, খেয়াল করো আমি নিলাম কত একটি অণু, এই পানির একটা অণু যদি হয় তাহলে এই একটা অণুতে 3টি পরমাণু আছে। দেখো তো কয়টা পরমাণু আছে, 3টা পরমাণু। 3টা পরমাণুর ভিতরে এই দুইটা হচ্ছে দুইটি, যার ভিতরে 2টি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে পানি এর একটি অণুতে মোট 3টা পরমাণু আছে, যার 2টা হচ্ছে হাইড্রোজেন পরমাণু আর একটা হচ্ছে কি অক্সিজেন পরমাণু। ঠিক আছে, এখন যদি বলা হয় পানি এর ধরো সাপোজ 5টি অণুতে কয়টি পরমাণু থাকবে, একটাতে যদি 3টা থাকে তাহলে 5টাতে কত 5 গুণ 3 হবে। আচ্ছা, তাহলে 5 গুণ 3 15টা পরমাণু। এখন 15টা পরমাণুর ভিতরে হাইড্রোজেন আছে কয়টা, যেহেতু 5টা, একটা যদি 2টা থাকে তাহলে 5টাতে কয় থাকবে 5 গুণ 2 অর্থাৎ 10টা। এবং অক্সিজেন থাকবে কয়টা, একটাতে যদি একটা থাকে তাহলে 5টাতে কয়টা থাকবে 5 গুণ অর্থাৎ 5টা। তো দেখো এই 10 যোগ 15টি, আমি বুঝতে পারছি কিনা। এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি, যদি বলা হয় যে পানি এর 6.02 গুণ 10⁻23টি অণু, তাহলে এই এতটি অণুতে পরমাণু সংখ্যা অবশ্যই কত, এই 6.02 গুণ 10⁻23টি, এতটি পরমাণু থাকবে, এত গুণ 3। তাহলে হাইড্রোজেন পরমাণু থাকবে কত বলতো, একটাতে থাকে 2টা, তাহলে এতটিতে থাকবে কত এই 6.02 গুণ 10⁻23 ইন্টু 2। আবার অক্সিজেনের কথা চিন্তা করো, একটা অণুতে ছিল একটি, তাহলে এতটিতে কি হবে বলতো, অবশ্যই কি এতটি হবে। আমি কি বুঝতে পারছি কিনা। এখন বলা হলো পানি এর 1 মোল, যখন বলবে 1 মোল, 1 মোল মানেই কি বলতো, 1 মোল মানেই হচ্ছে আমরা কি জানতাম বলতো, এই মোল শব্দটার অর্থ কি এই সংখ্যাটা, এই সংখ্যাটা। তাহলে 1 মোল মানে হচ্ছে কি 1 মোল পানি এর অণুতে এত গুণ এতটি, এত গুণ এতটি, এত গুণ এতটি। আশা করি এই ছোট্ট কনসেপ্টটা তোমরা ক্লিয়ার। এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হও তাহলে কিন্তু তুমি এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারবা। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু প্রথমে আলোচনা করিনি, কারণ আমি জানতাম যে এটা পরবর্তীতে আমরা পাবো ইনশাল্লাহ, এই জন্য কিন্তু আমরা এটা করি। তো চলো দেখি আমরা এই প্রশ্ন উত্তরটা দেখি। তাহলে বলতেছে 1 নম্বর পাত্রের মোট পরমাণু সংখ্যা চাইছে, দেখছো পরমাণু সংখ্যা, কিন্তু এখানে কি দেখো তো এটা কি আছে বলতো, এখানে একটা অণু আছে। ঠিক আছে, তোমরা দেখি পরমাণু সংখ্যা কিভাবে বের করা যায়। প্রথমে আমরা এখানে কয় মোল আছে সেটা আমরা বের করবো, এখানে কত মোল সোডিয়াম কার্বনেট আছে, তাহলে আমরা এন এর মানটা বের করবো। এন এর মানটা কত সেটা বের করবো। আয়তন দেওয়া আছে কত 500 মিলিলিটার। ঘনমাত্রা কত, এস এর মান 0.25 মোলার। আর সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর হচ্ছে 106 গ্রাম। কিভাবে আসছে, সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা অবশ্যই বের করে নিবা তোমরা। এখানে সোডিয়ামের হচ্ছে 23 গুণ 2, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 গুণ 3, সবগুলো ক্যালকুলেশন করলে তুমি 106 গ্রাম পেয়ে যাবা। ঠিক আছে, 106 গ্রাম পাবা। আচ্ছা, এরপরে তাহলে আমাদের বের করবো আমরা কিসের মান, এই যে এন এর মান। দেখি এন এর মানটা কিভাবে বের করবো। প্রথমে আমরা যে কাজটা করবো, আগে ডাব্লুর মানটা বের করে নিই।
যে আমরা ওই যে প্রথম সূত্র শিখছিলাম, আমরা জানি ডাব্লিউ সমান কত, এস এম ভি ভাগ কত 1000। এই সূত্রে মান বসাও, এস এর মান 0.25, এম হচ্ছে আমাদের 106, আর ভি হচ্ছে কত 500। তো ক্যালকুলেশন ভাগ কত 1000। তো এখানে 13.2। ঠিক আছে, তাহলে এখন তুমি জিনিসটা দেখো, একবারে কিন্তু তুমি চাইলে একবার চাইলে তুমি কি অনুসংখ্যা বের করতে পারো। কিভাবে? তুমি এখন ডাবল মান জানো, এম এর মান জানো। সূত্র ছিল কি আমাদের, এ সমান সমান ডাবল মান এম, এম ভাগ এন এ ইনটু এস ভাগ সরি ভি ভাগ 22.4 আর এস। তুমি যে কাজটা করতে হবে, তোমার কাজ কি না, তোমার কাজ হচ্ছে এটা বের করা। এটা বের করার জন্য দেখা যাচ্ছে তুমি এখন এই দুটোর মান জানো, এই দুটোর মান যদি জেনে থাকো, তাহলে তুমি কাজটা করে দাও। ডাবল মান কত জানো তো, এদিকে আমরা বললাম 13.25 গ্রাম, এম এর মান হচ্ছে কত আমাদের 106 গ্রাম। আমরা এই এম এর মানটা বের করতে চাই, আর এন এর কত আমাদের 6.02 চেষ্টা করবো যে সূত্র দিয়ে করতে। সূত্র দিয়ে করলে কি অঙ্কটা একটু লম্বা হলেও কিন্তু সহজ লাগবে। হ্যাঁ, সহজ। তো 2 নম্বরে আমরা করবো, আমরা যদি এটা সমান এটা এন ভাগ এন এর সমান ডাবল ভাগ এন। মানে শুধু যদি এন এর মানটা বের করি, এন এর নিচে দিকে ভাগ আছে, ওদিকে গুণ হবে ডাবল এন এ আর হচ্ছে আমাদের ডাবল হচ্ছে 13.25, এন এ হচ্ছে 6.02 আর হচ্ছে 106। এই যেটা পাইতেছি দেখো, এটা কিন্তু আমরা অনুসংখ্যা পাবো। এই যে নাম্বার অফ এই যে এখানে যেটা বল, এটা বলটা কার, এটা অনুরূপণ না, এটা বল এই সোডিয়াম কার্বনেটের অনুরূপণ। তো আমরা পাবো কি এটা অনুরূপণ। তো কত আসে দেখে আমরা 13.25 স্কয়ার 0.0 এটাকে ভাগ করব 100 স্কয়ার। এটা আসছে আমাদের 7.525 গুণ 10 টু the 22 এতটি। ঠিক আছে, তাহলে এই যে এই দ্রবণে 500 মিলিলিটার 0.25 মোলার দ্রবণে অণু সোডিয়াম কার্বনেটের অণু আছে কতটি, এতটি। আচ্ছা, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই সোডিয়াম আমি মুছে দিই না, এই সোডিয়াম কার্বনেটের একটি অণুতে পরমাণু কতটি আছে, কত 2 এর 3 3 3 4 6। অতএব সোডিয়াম কার্বনেটের কতটি অণু আছে এখানে, 7.525 কি অণু এর পরমাণু কত 6 গুণ 6 5 2 আছে। এটা তোমরা লিখে এই দুটো কথা বলতে দাও 20 এত করে আসছে কত, এটা আসছে মানে আছে 4.515 ইনটু 10 টু the power 22। এতটি পরমাণু আছে, এতটি কি আছে কত পরমাণুর মধ্যে, কতটি অণু আছে, তাহলে কিন্তু আমরা এখানে অ্যান্সার শেষ। কিন্তু একটা অণুতে আর পরমাণু আছে কয়টা, 6টা করে, তাহলে এতটি অণুতে আছে কি 6 গুণ এতটি পরমাণু আছে। ঠিক আছে, আচ্ছা আমার কথা কি শোনা গেছে? এতক্ষণ কথা কি কেউ শুনতে পারছো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে এতক্ষণ কথা তোমরা ঠিক মতো শুনতে পারছো কিনা, কারণ মাইকটা আমার হাতে ছিল না তখন। দেখো আমরা এটাকে যখন ক্যালকুলেশন করলাম, আমরা পাইলাম এতটি এতটি অণু। হ্যাঁ, এতটি অণু আছে কোথায়, এই এক তোমার হচ্ছে এই সোডিয়াম, এই দ্রবণে সোডিয়াম কার্বনেটের অণু আছে এতটি, সোডিয়াম কার্বনেট আছে অণু আছে এতটি। তো আমরা জানি আবার কি যে সোডিয়াম কার্বনেটে একটি অণুতে পরমাণু আছে কয়টা, মোট বলো 6টা, কারণ 2 আর 3 আর 3 6, একটা অণুতে আছে 6টা পরমাণু। তাহলে এতটি অণুতে কয়টা পরমাণু আছে, তাহলে 6 গুণ এটা, জাস্ট ক্যালকুলেশন করে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আশা করি দেখো আমাদের বইয়ে কিন্তু আমাদের গাইডে কিন্তু অন্যরকম ভাবে করে দেওয়া আছে মেডিজিতে। সো উত্তরটা কিন্তু আমাদের ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, উত্তরটা আমাদের ঠিকঠাকই আছে। সো আমরা এটা সহজ পদ্ধতি, মানে একটু মানে একটু বড় হইলেও কিন্তু এটা সহজ, কারণ সূত্রের সাহায্যে করলে কিন্তু সহজ হয়ে যাবে এমনিতেই। আচ্ছা, এরপরে আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখব। ঘ নম্বর প্রশ্নে বলছে যে 1 নম্বর ও 2 নম্বর পাত্রে দ্রবণ একত্রে মিশ্রিত করলে প্রমাণ অবস্থায় কত লিটার গ্যাস পাওয়া যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমাদের ঘ নম্বর প্রশ্নটা বলতেছে 1 যোগ 2, মানে 1 নম্বর পাত্রের যৌগটা 2 নম্বর পাত্রের যৌগটাকে মিশ্রিত করলে, আমি শর্টকাটে মিশ্রিত করলে কত প্রমাণ অবস্থায় কি বলছে, কত লিটার গ্যাস পাওয়া যাবে, কত লিটার
গ্যাস পাওয়া যাবে। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, ব্যাপারটা কি, আমরা প্রথমে এই বিক্রিয়াটা করবো, এইটাকে যোগ করলে কি উৎপন্ন হবে সেটা দেখবো আমরা। তারপরে আমাদের সোডিয়াম, এই বিক্রিয়াটা যদি লিখি, এই অ্যাসিড যোগ এই সোডিয়াম কার্বনেট, তোমরা যারা দশম অধ্যায় পড়ছো অ্যাসিড ক্ষার সমতা, সেখান থেকে তোমরা জানো যে অ্যাসিড যোগ সোডিয়াম ধাতব কার্বনেট বিক্রিয়া করলে কি হয়, লবণ, লবণ সোডিয়াম ক্লোরাইড, লবণ তৈরি হয়, প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড, এইগুলো তৈরি হয়। মানে অ্যাসিডের সাথে ধাতব কার্বনেট বা ধাতব বাইকার্বনেট যদি দাও, লবণ প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ঠিক আছে, তো এই বিক্রিয়া যদি তুমি না জানো, দেখো এটা বিক্রিয়ার কোনো কথা বলাই নেই, মানে এটা কিন্তু বিক্রিয়ার কোনো কথা বলার নাই, তারপরে কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে। দেখো, যত লিটার গ্যাস, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে তাও কিন্তু বলে নেই, বলছে যত লিটার গ্যাস। এখানে দেখো এটা তো পানি, এটা লবণ, এটাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, একমাত্র গ্যাস আছে এখানে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডকে আমাদের বুঝতে হবে, এই গ্যাস কত লিটার তৈরি হবে সেটা আমাদের বের করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এদের সমতাকরণ করা আছে কি দেখবো। সমতাকরণ যদি দেখি, আমরা প্রথমে দেখো আমাদের এই সোডিয়ামের দিকে নজর চলে গেছে, সোডিয়াম আছে দুইটা, এখানে আছে কটা একটা, এখানে দুই দিব, সোডিয়াম সমতা হয়ে গেল আমাদের। ঠিক আছে, এবার সোডিয়ামের কাজটা শেষ, আমরা সোডিয়ামের কাজটা শেষ করলাম। এবার আমরা কার্বনের কথা চিন্তা করি, কার্বন আছে একটা, এখানে আছে একটা, ঠিক আছে, কার্বনটা ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ধরো সাপোজ ক্লোরিনের কথা চিন্তা করি, ক্লোরিন আছে দেখো এখানে একটা, এখানে আছে দুইটা, তাহলে আমরা কি এখানে দুই দিলাম, মানে ক্লোরিনটাও আমরা ঠিক করে ফেলছি। এরপর আমরা হাইড্রোজেন আর অক্সিজেন বাকি আছে, হাইড্রোজেনের চিন্তা করি, হাইড্রোজেন এখানে দুইটা, এখানে হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেনটাও কিন্তু পারফেক্ট আছে। অক্সিজেন হচ্ছে দেখো, অক্সিজেন এখানে আছে তিনটা, আর এখানে আছে একটা, এখানে দুইটা, তিনটা, অক্সিজেনও আছে তিনটা। তার মানে আমাদের কমপ্লিট কিন্তু হয়ে গেছে একদম সমতাকরণ। সমতাকরণ না করলে কিন্তু আমাদের এই অঙ্কটা অ্যান্সারই আসবে না। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো দেখো আমরা সমতাকরণ করে ফেলছি, এখন আমাদের বুঝতে পারছি সমতাকরণ করার পরে এখানে কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম তৈরি হবে সেটা আমরা, কত লিটার তৈরি হবে সেটা আমরা বের করবো। কথা ক্লিয়ার? তো এখন একটা জিনিস খেয়াল করো, আমরা দেখবো যে এখানে আমাদের সোডিয়াম কার্বনেট যৌগ কত গ্রাম আছে, আবার এখানে দেখবো হাইড্রোক্লোরিক অ্যাসিড কত গ্রাম আছে, এইটা আবার বের করার চেষ্টা করবো। দেখো প্রথমে আমরা যখন ঘ নম্বর সমাধান করবো তখন বিক্রিয়াটা প্রথমে লিখে রাখলাম ধরো সাপোজ, এবং আমরা বলবো গ হতে পাই, গ হতে পাই। আমরা কিন্তু অলরেডি এখানকার এই সোডিয়াম কার্বনেটের কিন্তু ভর বের করে ফেলছিলাম, এক নম্বর দ্রবণের ভর, সোডিয়াম কার্বনেটের ভর পাইছিলাম কত, 13.25 গ্রাম, সম্ভবত 13 কত পাইছিলাম আমরা, 13.25, হ্যাঁ 13.25 গ্রাম পাইছিলাম আমরা, এটা গ থেকে পেয়ে গেছি। এবার এই দ্রবণের ভরটা কত আবার বের করবো, 2 নম্বর পাত্রে HCl এর ভর। কিভাবে কি করতেছি একটু দেখো, করার পরে তোমরা বুঝতে পারবা। এই যে এখানে দেখো আমাদের ভি এর মান দেওয়া আছে 700 মিলিলিটার, আমাদের ঘনমাত্রা দেওয়া আছে এস সমান 0.325 মোলার, আর আমাদের হচ্ছে HCl, HCl হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর আণবিক ভর হচ্ছে কত, 36.5। এইটা কোথায় পাইলাম বলতো, এই হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেনের ভর হচ্ছে 1, আর ক্লোরিন হচ্ছে কত, 35.5, টোটাল যোগ করলে কত হবে, 36.5। এখান থেকে আমরা ডাব্লু বের করবো। তো আমরা জানি যে ডাব্লু সমান সমান এস এম ভি ভাগ কত, 1000। এখানে আমাদের এস এর মান 0.0325 ইন্টু এম, সরি এস, এস এটা, এম হচ্ছে আমাদের 36.5, আর ভি হচ্ছে কত আমাদের 700 ভাগ 1000। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের এই মানটা আসবে হচ্ছে 0.325 ইন্টু 36.5 ইন্টু 700 ডিভাইডেড হচ্ছে কত আমাদের 1000, এটা হচ্ছে 8.30, 8.30, শূন্যর পরে কত দেওয়া আছে 3, তাহলে 3 ধরে নিলাম, এত গ্রাম। তো একটা জিনিস খেয়াল করো যে এই পাত্রে আছে আমাদের 13.25 গ্রাম, আর এখানে আছে আমাদের কত 8.3 গ্রাম দ্রব্য আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু মুছে দিই, এখন আমাদের এটা লাগবে না, মানে এর পরের থেকে তোমরা লিখবা, আমি নিচে লেখার জন্য, আমি এখানে লেখার জন্য জাস্ট মুছে দিলাম। এবার দেখো এইটার হিসাবটা করি তো দেখি কত আসে। আমরা জানি এটা 36.5, তাহলে 36 গ্রাম, 36.5 গুণ হচ্ছে কত 2, তার মানে বলতে পারি কত এখানে, আচ্ছা এটা 36, এটা হচ্ছে 73 গ্রাম।
আর সোডিয়াম কার্বনেট কত আছে আমাদের দেখো তো, সোডিয়াম কার্বনেট হচ্ছে আমরা জানি 106 গ্রাম। এখান থেকে পাওয়া যায় কত গ্রাম, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কত 44 গ্রাম। 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড 106 গ্রাম সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে 44 গ্রাম তৈরি করে। ঠিক আছে, 44 গ্রাম তৈরি করে। এই 44 গ্রাম তৈরি করে, এইবার আমরা যে কাজটা করব যে দেখব যে এই 13 গ্রাম কত গ্রামের সাথে বিক্রিয়া করে। এখানে 13 গ্রাম কি দেখো তো, 13 গ্রাম সোডিয়াম কার্বনেট, সরি এর 13.25 এইটা, আর এটা হচ্ছে কত 8.3। এটা একটু কম থাকবে, এটা বেশি থাকবে, দেখো একটু কম আছে বেশি আছে। এখন দেখি পারফেক্টলি বিক্রিয়া করতেছে কিনা। হ্যাঁ, কারণ এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ক দেখতে হবে। ওই যে বললাম রুটি কলা, কলা শর্ট পড়ে গেলে তো প্যাকেট পূর্ণ হবে না, তাই না, তখন তো কলা পড়ে মানে তোমার রুটি পড়েই থাকবে। তো এর জন্য আমাদের একটা ঐকিক নিয়ম করবো যে 73 গ্রামের জন্য লাগে 106 গ্রাম, 1 গ্রামের জন্য লাগে কত, আর 8.3 গ্রামের জন্য কত গ্রাম লাগে, আমরা সেটা বের করার চেষ্টা করবো। বলবো 73 গ্রাম HCl এর জন্য লাগে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট, অতএব 1 গ্রাম এতের জন্য লাগে 106/73। অতএব আমাদের কত, ওই যে 13 এটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড 8.3, তাহলে এতর জন্য লাগে হচ্ছে 106 গুণ 8.3 ভাগ হচ্ছে 73। এটা হিসাব করলে আমাদের আসছে হচ্ছে 106 গুণ 8.3 ভাগ হচ্ছে আমাদের কত 73, এটা হচ্ছে 12.05 গ্রাম লাগবে। দেখো এটা লাগবে কত 12.05 গ্রাম, কিন্তু আছে কত 13.25 গ্রাম। তার মানে 13.25 গ্রাম কিন্তু বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে কি বলতো 12.25 গ্রাম, 05 গ্রাম করবে। তার মানে এটা কিন্তু আমাদের অবশিষ্ট থাকবে। আর এই যে আমাদের HCl এটা কিন্তু শেষ হয়ে যাবে, এই বিক্রিয়ার লিমিটিং বিক্রিয়া কিন্তু কি এটা, আর এটা অবশিষ্ট থাকবে। তার মানে এই 12.05 গ্রাম এটা কিন্তু সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে, কথা ক্লিয়ার, এটা কিন্তু সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে। তাহলে দেখো এইবার আমরা চাইলে খুব সহজে করে ফেলতে পারি যে ধরো সাপোজ যেহেতু এই যেটা লিমিটিং বিক্রিয়া, যেটা সম্পূর্ণ বিক্রিয়া করবে সেটা নিয়ে কাজ করবো, তাহলে বলবো এই যে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। অতএব 1 গ্রাম কার্বন থেকে এই 44 ভাগ কত 106, অতএব আমাদের লাগবে কত, এই যে সরি ওই 8.3 থেকে পাওয়া যাবে কত এই 44 গুণ 8.3 ভাগ 106। তাহলে এটা হচ্ছে 44 গুণ 8.3 ভাগ 106, তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে 3.445 গ্রাম। তো এত গ্রাম হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এখন বলছে এটা কত লিটার, ঠিক আছে। তাহলে আমাদের সূত্র ছিল, দেখো তুমি চাইলে এখন কিন্তু এইটার সাথে এইটার সম্পর্ক করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো কি ভাবে করবো আমরা, যে কোনো ভর, এই যে কার্বন ডাইঅক্সাইডের ভর কত বলতো এই 3.445 গ্রাম, আর হচ্ছে আমাদের এই আণবিক ভর এই যে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত বলতো, কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44, অর্থাৎ 44 আমাদের ভি বের করতে হবে। তাহলে আমাদের জানি কি সূত্র কি, যে ভি ভাগ 22.4 সমান কত ডাব্লু ভাগ এম। তাহলে শুধু ভি সমান ডাব্লু ইন্টু 22.4 ভাগ হচ্ছে এম। তাহলে এটা হচ্ছে আমাদের 3.445 গুণ 22.4 ভাগ হচ্ছে এম হচ্ছে কত 44। তাহলে এটা আসতেছে 3.445 গুণ 22.4 ভাগ হচ্ছে 44, 1.75 লিটার। তাহলে কত লিটার পাওয়া যাবে বলতো কার্বন ডাইঅক্সাইড, 1.75 লিটার পাওয়া যাবে। তাহলে এখানে এই অঙ্কটা কি করলাম, প্রথমে আমরা দেখলাম যে এই বিক্রিয়াটা আগে কমপ্লিট করলাম, যে বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে। ঠিক আছে, বিক্রিয়া সম্পন্ন করার ভিতরে দেখলাম যে কোনটা কার সাথে কতটুকু বিক্রিয়া করে কি উৎপন্ন করছে। ঠিক আছে, এইটা ভরটা আমরা লিখে দিলাম, কারণ এইটা এবং এইটা লাগবে, কারণ এটার পরিমাণ এবং এটার পরিমাণ দেওয়া আছে, আমরা এই তিনটার পরিমাণ নিয়ে কাজ করলাম। তারপর দেখলাম যে এটার পরিমাণ পাওয়া গেছে 13.25, কারণ এই যে দ্রবণ থেকে দেখলাম এখানে সোডিয়াম কার্বন আছে 13.25, এবং এই দ্রবণ থেকে দেখলাম এটা আছে 8.3 গ্রাম। এখন আমরা বললাম যে আমাদের মনে সন্দেহ হলো যে এই পুরোপুরি 13.25 গ্রাম মনে হয় বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, হয়তো অবশিষ্ট থাকতে পারে, আবার এইটাও থাকতে পারতো, এটা কিন্তু আমরা জানি না। যেটা শেষ হয়ে যাবে সেটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে, আর যেটা থাকবে সেটা সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে না। তো আমরা হিসাব করে দেখলাম যে এই 36.5 গ্রামের জন্য লাগে হচ্ছে 106 গ্রাম, 1 গ্রামের জন্য কত লাগে 8.3 গ্রামের জন্য লাগে কত
দেখুন 8.3 গ্রাম জন্য লাগে 12.05 গ্রাম, কিন্তু আছে কত 13.25। তার মানে এইটা কিন্তু অবশিষ্ট থাকবে, সম্পূর্ণরূপে বিক্রিয়া করবে কে, এইটা। তার মানে এইটা থেকেই আমাদের অ্যাকুরেট এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কত গ্রাম তৈরি হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমরা বললাম যে এখানে 73 গ্রাম থেকে, যেহেতু এটা পুরোপুরি বিক্রিয়া করবে, 73 গ্রাম থেকে পাওয়া যাবে 44 গ্রাম। ও সরি, এটা তো এটা করছি শেষ। এই যে তোমার হচ্ছে আহ, আচ্ছা আমি কি একটু ভুল করলাম নাকি? এটা ছিল তোমাদের HCl, আমি তো এটা 106 গ্রাম লিখছি। ঠিক আছে, এই যে এটা একটু আমার একটু ভুল হয়ে গেছে, একটু খেয়াল করো, এটা একটু খেয়াল করো, এটা 106 গ্রাম না, এই যে 8.3 গ্রাম HCl পুরোপুরি বিক্রিয়া করবে। এই যে এখানে HCl বিক্রিয়া করছে কত গ্রাম, 73 গ্রাম। ঠিক আছে, এটা 36.5 লিখছে আবার, এটা একটু খেয়াল করো, 73 গ্রাম হবে। 73 গ্রাম থেকে এটা এখানে আমাদের 73 হবে, কোথায় কি দেখলাম জানি, এইটা ভাগ হচ্ছে 73, এটা হচ্ছে 5 দশমিক, এটা 5 গ্রাম হবে, হ্যাঁ 5, আর এখানে হচ্ছে আমাদের 5, তাহলে হচ্ছে 5 গুণ 22.4 ভাগ হচ্ছে 44, এটা 2.25, 2.2 2.2 না সরি 5 2.55 লিটার। এই 2.55 লিটার হচ্ছে আমাদের কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আশা করি আমরা ক্লিয়ার, ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ার হইতে পারছি যে এটা উত্তরটা কি হবে। ঠিক আছে, তো দেখো আমাদের আরেকটা করব আমরা। আচ্ছা আরেকটা যদি আমরা সৃজনশীল করি, এবার যে সৃজনশীলটা করব সেটা হচ্ছে কোন বোর্ড দেখি আমরা, কুমিল্লা বোর্ড। ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2024। এখানে আমাদের দুইটা পাত্র দেওয়া আছে, এই পাত্রে দেওয়া আছে আমাদের কস্টিক সোডা, এবং আরেকটা পাত্র দেওয়া আছে, এটা দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড অ্যাসিড এবং এই কস্টিক সোডা দেওয়া আছে এই পাত্রে 2 গ্রাম, এটাকে বলতেছে এ পাত্র, আর এটা আছে আমাদের বি পাত্র। আর সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে এই পাত্রে 2 গ্রাম, এটাতেও দেওয়া আছে কত গ্রাম, 2 গ্রাম আছে। আর দুইজনেরই আয়তন, এই দুইজনেরই আয়তন হচ্ছে 300 মিলিলিটার, 300 মিলিলিটার। আর এই তো দেওয়া আছে আমাদের উদ্দীপক ইনফরমেশন, বলছে দ্রবণ দ্বয়ের ঘনমাত্রা সমান হবে কি, মানে এই দ্রবণের এবং এই দ্রবণের ঘনমাত্রা, গ নম্বর হচ্ছে ঘনমাত্রা সমান কিনা। ঠিক আছে, সমান কিনা যাচাই করতে হবে। আমি শর্টকাটে সরে লিখলাম, তাহলে এক এ না এ পাত্রে, এ পাত্রের ঘনমাত্রা কিভাবে করবো দেখো, আমাদের যেহেতু কস্টিক সোডা, এই কস্টিক সোডার সংকেত কিন্তু আমাদের জানা লাগবে। কস্টিক সোডা আছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এক্ষেত্রে যে কোনো ভর কত গ্রাম দেওয়া আছে, 2 গ্রাম। ডাব্লু এম, এম হচ্ছে আণবিক ভর, আণবিক ভর হচ্ছে সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23 যোগ হচ্ছে আমাদের কত 16 যোগ 1, তাহলে এটা হচ্ছে আমাদের 24 যোগ 16 শূন্য 40 গ্রাম, তাহলে এটা হচ্ছে আমাদের কত 40 গ্রাম। আর হচ্ছে এর আয়তন ভি দেওয়া আছে আমাদের কত 300 মিলিলিটার, মিলিলিটার। বের করতে হবে কি ঘনমাত্রা এস। তাহলে আমরা দেখো এর ঘনমাত্রা কত পাই, এস সমান সমান এ, সরি আমরা জানি কি ওই ডাব্লিউ সমান সমান এস এম ভি ভাগ হচ্ছে কি 1000 না, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই এস সমান সমান পাবো হচ্ছে 1000 ডাব্লিউ ভাগ এম ভি। তাহলে এই 1000 লিখলাম, ডাব্লিউ হচ্ছে কত আমাদের 2, আর এম হচ্ছে কত আমাদের 40, ভি হচ্ছে কত আমাদের 300, শূন্য দুটো শূন্য দুটো শূন্য কাটা, আর এটার সাথে এটা কাটলে আমাদের 2, তার মানে 1/6, 1/6 0.1, 0.166, তার মানে 167 এত, এত মোলার। এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম পাত্রের ঘনমাত্রা 0.167 মোলার। এবার আমরা দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে করব। দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে কিন্তু ডাব্লুর মান আমাদের হচ্ছে 2 গ্রামই হবে, এবং সালফ্রিক অ্যাসিডের ক্ষেত্রে আণবিক ভর কিন্তু 98 গ্রাম হবে, আর এটা সেম থাকবে। সো এখানে আমাদের পরিবর্তন হবে শুধু এই জায়গাটাতে, এটা হবে আমাদের 1000 গুণ 2, এটা হচ্ছে আমাদের 98, এটা কাটাকাটি করার দরকার নেই, 300। এখানে দেখি আমাদের কি আসছে, এগুলো হচ্ছে 2000 ভাগ 98 গুণ 300,
0.068, 0.068, সরি এটা মোলার, মোলার। তো দেখো আমাদের ওইটা হচ্ছে 0.167 আর এটা হচ্ছে 0.068, অর্থাৎ এ পাত্রের ঘনমাত্রা কি হবে, বেশি হবে, আর বি পাত্রের ঘনমাত্রা কি হবে, কম হবে। তার মানে দুইটা পাত্রের ঘনমাত্রা সমান হবে না, দুইটা পাত্রের ঘনমাত্রা সমান হবে না, ঠিক আছে। আচ্ছা এর পরেরটা যাই যদি আমরা, এর পরেরটা প্রশ্নটা কি বলছে যে এ ও বি পাত্রদ্বয়ের দ্রবণকে একত্রিত করলে মিশ্রিত দ্রবণটি অম্লীয় হবে না ক্ষারীয় হবে। এখন এই অম্লীয় আর ক্ষারীয় ব্যাপারটা কি একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। আমাদের কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে এবং এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সালফিউরিক অ্যাসিড, তো আমরা জানি অ্যাসিড যোগ ক্ষার লবণ যোগ পানি, অর্থাৎ সোডিয়াম সালফেট প্লাস পানি। এখন সমতাকরণ করো, সোডিয়াম এখানে দুইটা, এটা 2 দাও, সালফারের কথা চিন্তা করো, সালফার একটা একটা, ঠিক আছে। তাহলে সোডিয়াম মিলছে, সালফার মিলছে, অক্সিজেন আছে, অক্সিজেন দুইটা আর এখানে চারটা, 6টা। আর এখানে দেখো আমাদের কাছে অক্সিজেন 4টা আর একটা 5টা, এখানে 2 দিই, 2 আর 4 6, অক্সিজেন মিলে গেছে। আর হাইড্রোজেন আছে, হাইড্রোজেন 2 আর 2 4, হাইড্রোজেন 4, হাইড্রোজেনে মিলে গেছে, অর্থাৎ সমতাকরণ করা হয়ে গেছে। তো এবার এদের ভরগুলো চিন্তা করি, এটা 40 গুণ 2 80 গ্রাম, 80 গ্রাম, এটা হচ্ছে 98 গ্রাম, আর এটা হচ্ছে 18 গুণ 36 গ্রাম। আর সোডিয়াম সালফেট, তাহলে বাকিটা আমাদের সোডিয়াম সালফেট হবে অবশ্যই, 98 যোগ 80 যোগ 36, 142 গ্রাম। এটা হচ্ছে কত আমাদের, 142। যাই হোক একটা জিনিস খেয়াল করো, মনে করো সাপোজ 80 গ্রামের জন্য আমাদের অ্যাসিড লাগে 98 গ্রাম। এখন 80 গ্রামের জন্য তুমি অ্যাসিড দিছো ধরো 100 গ্রাম দিছো, কত গ্রাম দিছো, এই বিক্রিয়া করানোর জন্য 100 গ্রাম দিছো। এখন ঘটনা কি হবে দেখো, 80 গ্রামের জন্য লাগে 98 গ্রাম, কিন্তু দিছো 100 গ্রাম, তাহলে 2 গ্রাম তো পাত্রে পড়েই থাকবে। তার মানে এই 80 গ্রাম অ্যাসিড 98 গ্রাম অ্যাসিডকে সম্পূর্ণরূপে প্রশমিত করে ফেলছে, মানে ওই দ্রবণে না অ্যাসিড আছে না ক্ষার আছে, মানে অ্যাসিড বা ক্ষার কারোর স্বাদ তুমি পাবা না। কিন্তু যদি 98 গ্রাম থাকে, 80 গ্রাম 98 গ্রামকে একদম ভালোভাবে প্রশমিত করতে পারবে, ঠিক আছে, মানে ওইটা অ্যাসিডও হবে না ক্ষারীয় হবে না। কিন্তু যদি তুমি এক্সট্রা 2 গ্রাম থেকে যায়, মানে এ তো 98 গ্রামকে প্রশমিত করতে পারে, 100 গ্রাম তো করতে পারে না। তো 100 গ্রাম থেকে করতে পারে না, কত গ্রাম অবশ্যই থাকে, 2 গ্রাম। কি অবশ্যই থাকে বলতো, সালফিউরিক অ্যাসিড অবশ্যই থাকে। তার মানে এই দ্রবণে ক্ষার সব শেষ, এখন যে আছে সেটা আছে অ্যাসিড আছে, কত আছে, অ্যাসিড 2 গ্রাম পিছে আছে। তাহলে এই দ্রবণের ঘনমাত্রাটা কি হবে, মানে এই দ্রবণের প্রকৃতিটা কি হবে বলতো, অবশ্যই কি অ্যাসিডীয় বা অম্লীয় হবে। আর ধরো সাপোজ উল্টা কথাটা যদি বলি আমরা, 98 গ্রামের জন্য 80 গ্রাম লাগে, কিন্তু তুমি দিছো ধরো 90 গ্রাম দিছো, ক্ষার নিচে কত গ্রাম, 90 গ্রাম। এখন 98 গ্রাম সে 80 গ্রামের সাথে বিক্রিয়া করে সে বসে আছে, এর কাছে তার কিছু নাই। আর এখন তাহলে এর যে এক্সট্রা 10 গ্রাম, এই 10 গ্রাম কিন্তু পাত্রে জমা আছে। তাহলে এই 98 গ্রাম পুরো অ্যাসিডের ধর্ম সব শেষ, কিন্তু এখনো ক্ষারের ধর্ম 10 গ্রাম বাকি আছে, 10 গ্রাম ক্ষারের এখনো ধর্ম বাকি আছে। তার মানে কি ওই যে দ্রবণটির ঘনমাত্রা মানে ধর্মটা প্রকৃতিটা সেটা হবে কি ক্ষারীয় হবে। তাহলে দেখবো যে পাত্রে অবশিষ্ট কি আছে, যে অবশিষ্ট থাকবে তার অনুযায়ী ওই আমাদের হচ্ছে কি ওই দ্রবণের প্রকৃতি হবে। তাহলে অবশিষ্ট বের করবো কি হবে, আর বলবো 80 গ্রামের জন্য লাগে কত গ্রাম, 98 গ্রাম, ঠিক আছে। 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য 98 গ্রাম লাগে। লিখবো যে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য লাগে 98 গ্রাম H2SO4 সালফিউরিক অ্যাসিড। অতএব 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য লাগে কত, 98 ভাগ আমাদের 80। অতএব এই যে দেখো তো কত গ্রাম আছে আমাদের কস্টিক সোডা, কত গ্রাম দিছে বলো তো, 2 গ্রাম। 2 গ্রামের জন্য লাগে কত, 98 গুণ 2 ভাগ 80। তাহলে ভাগ হচ্ছে আমাদের 80, 98 গুণ 2 ভাগ হচ্ছে 80, এটা হচ্ছে 2.45 গ্রাম লাগবে। দেখো আমাদের সালফিউরিক অ্যাসিড লাগবে কত, 2.45, কিন্তু আছে কত গ্রাম বলতো, 2 গ্রাম। তার মানে দেখো পর্যাপ্ত পরিমাণ কে নাই বলতো, সালফিউরিক অ্যাসিড নাই, ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিড নেই। মনে করো সাপোজ কলা আছে 10টা আর রুটি আছে ধরো 8টা, তাহলে পর্যাপ্ত পরিমাণ নাই কে বলতো, একটা একটা করে লাগবে, আমরা জানতাম 10টা জন 10টা লাগতো, পর্যাপ্ত পরিমাণ রুটি নাই। তাহলে এখানে পরিমাণ কার বেশি আছে, এই 8টা 8টার সাথে বিক্রিয়া করবে, মানে প্যাকেট তৈরি করবে, থাকবে 2টা, কলা বেশি থাকবে। তাহলে এখানে
ওই পাত্রে কে বেশি থাকবে, কলা থাকবে। তার মানে এখানে যে যে তোমার হচ্ছে পর্যাপ্ত পরিমাণ নাই, সে শেষ হয়ে যাবে। ঠিক আছে, সে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দেখো 2.45 গ্রাম লাগবে, কিন্তু আছে 2 গ্রাম, 2 গ্রাম তো এমনিতে শেষ হয়ে যাবে। তার মানে এই যে এই 2 গ্রামের জন্য যে 2.25 গ্রাম লাগতো, সে পায় নাই, সে পাইছে 2 গ্রাম। 2 গ্রামের সাথে সে বিক্রিয়া করে আরো কিন্তু সে অবশিষ্ট থেকে যাবে দ্রবণে। কি ওই পাত্রে কিন্তু অবশিষ্ট থাকবে কি বলতো, অবশিষ্ট থাকবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি, এটা ক্ষার, তাহলে কি ওই দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়, ওই দ্রবণের প্রকৃতি হবে কি ক্ষারীয়। তার মানে কি দ্রবণের প্রকৃতি কেমন হবে, দ্রবণে যেইটা অবশিষ্ট থাকবে সেইটা হবে ওই দ্রবণের প্রকৃতি। যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তাহলে অ্যাসিড হবে, দ্রবণটা হবে অম্লীয় বা অ্যাসিডীয়। আর যদি ক্ষার অবশিষ্ট থাকে তাহলে দ্রবণের প্রকৃতি হবে কি ক্ষারীয়। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। তো দেখো আমরা বিভিন্ন টাইপের টপিক তো পড়ছি, প্রতিটা টপিকই আমরা কিন্তু এই অধ্যায়ে আলোচনা করার চেষ্টা করছি, এবং এই অধ্যায়ে 2টা সৃজনশীল নিয়ে কিন্তু আলোচনা করলাম, যেটা কিন্তু আমাদের গত বছর 2024 সালে যশোর বোর্ড এবং এটা করলাম হচ্ছে কুমিল্লা বোর্ড, এই 2টা বোর্ডে প্রশ্ন আসছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে, এবং এই কনসেপ্টটা হলো একটু হলেও তোমাদের জন্য সহজ হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর নেক্সট ডে তোমরা কোন অধ্যায়ে ক্লাস চাও সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো।